পৃথিবীতে আমিই বোধহয় প্রথম মেয়ে যে কিনা তার স্বামীর বিয়ের বরণ ডালা নিয়ে নিজের হাতে সাজাচ্ছি আমার স্বামী আর তার নতুন বউকে বরণ করার জন্য। কি অদ্ভুত না? কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও এটাই যে নির্মম সত্য। আজকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে, তাও সেটা আবার আমার বোনের সাথেই। আমারই চোখের সামনে আমার স্বামী আমার বোনকে বিয়ে করছে। এর চেয়ে যন্ত্রণার পৃথিবীতে আর কিছু হতে পারে? পৃথিবীতে কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হলো। এবং সেটা শুধু ভাগই নয়, বরং আমার স্বামীকে চিরজীবনের মতো দিয়ে দিতে হলো আমার বোনকে। আজকের পর থেকে তার উপর আমার কোনো অধিকারই নেই, সে শুধুই আমার বোনের। আর এই সত্যটা খুব কঠিন বাস্তবতা হলেও এটা আমাকে মেনে নিতে হচ্ছে, কারণ আমি যে নিরুপায়। কি কিছু বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা চলুন বুঝিয়েই বলি। আমি নীলাশা, আর আমার স্বামী বিভোর চৌধুরী। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের পর সব সুখে শান্তিতে ছিলাম আমরা, কিন্তু হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে গেল। আমার প্রিয় মানুষটা যে কিনা আমায় পাগলের মতো ভালোবাসতো, আমার ছাড়া একটা দিনও থাকতে পারতো না, সেই কিনা আজকে আর আমার সাথে থাকতে চায় না। শুধুমাত্র আমি কোনোদিনও মা হতে পারবো না সেই জন্য। 5টা মিনিট যে আমায় না দেখলে যার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, সেই কিনা এখন সারা জীবনের জন্য আমার মুখ দেখতে চায় না। আজকে সত্যিই মনে হচ্ছে যে আদেও কি এই মানুষটা কখনো আমায় ভালোবেসেছিল? হয়তো না, কারণ সত্যি যদি ও আমায় ভালোবাসতো তাহলে আমাদের 3 বছরের রিলেশন আর 2 বছরের বৈবাহিক বন্ধনকে সে শুধুমাত্র আমি মা হতে পারবো না এটার জন্য আমায় ছেড়ে দিতে পারতো না। আজ মনে হচ্ছে যে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা আমায় কখনো ভালোই বাসেনি। হয়তো শুধু আমার রূপের মোহে পড়েছিল, কারণ সত্যি কথা বলতে আমি দেখতে সত্যিই খুব সুন্দর, যার জন্য কলেজ লাইফ থেকে সব ছেলেরা আমার জন্য পাগল ছিল। বিভোরও হয়তো আমার সেই রূপ দেখেই পাগল হয়েছিল, কিন্তু কখনো মন থেকে ভালোবাসেনি। তাই তো আজকে এত সহজে আমায় ছেড়ে দিতে পারলো। বিভোরের সাথে আমার প্রথম পরিচয় হয় ভার্সিটিতে পড়ার সময়, আর আমাদের পরিচয় সূত্র ছিল ওর চাচাতো ভাই অরুদ্ধ। অরুদ্ধ আর আমি কলেজ লাইফ থেকেই একসাথে পড়তাম, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বিভোর একদিন আমাদের ভার্সিটির একটা ফাংশনে এসেছিল অরুদ্ধের সাথে, সেখান থেকে আমাদের আলাপ। তারপর ওই প্রথম আমাকে প্রপোজ করে, যদিও প্রথমে আমি রাজি হইনি, কারণ বিভোররা ছিল অনেক বড় লোক, অন্যদিকে আমি খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ওদের সাথে আমাদের স্ট্যাটাস মেশে না। তাই বিভোরকে আমার মন থেকে পছন্দ হলে ওর প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও ও আমার পিছু ছাড়েনি। প্রায় 6 মাস পাগলের মতো আমার পেছনে পড়েছিল, আর ওর এই পাগলামো ভালোবাসা আমাকেও বাধ্য করেছিল ওর ডাকে সাড়া দিতে। যদিও আমাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না, এমনকি অরুদ্ধও না। বিভোরই আমাকে বারণ করেছিল ওকে জানাতে, আর আমিও সরল মনে ওর কথা মেনে নিয়েছিলাম। অরুদ্ধ আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জানতে পেরেছিল আমাদের রিলেশনের কথা। আমাদের রিলেশনশিপের 3 বছর পর আমরা বিয়ে করি। যদিও আমাদের বিয়েতে আমার বাবা মার কোনো আপত্তি না থাকলেও বিভোরের বাবা মার ঘোর আপত্তি ছিল, কারণ তারা সব সময় চাইতো তাদেরই মতো কোনো ফ্যামিলির মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত বিভোরের পাগলামির কাছে হার মেনে ওরা আমাদের বিয়ে দিতে বাধ্য হয়। তারপর খুব বেশি না হলেও মোটামুটি বেশ ভালোই চলছিল আমাদের সংসার, কারণ তখন বিভোরের বাবা মা আমায় মেনে না নিলেও বিভোর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আর ও ছাড়াও আরো 2 জন মানুষ ছিল ও বাড়িতে, যারা আমায় একদম নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর তারা হলো অরুদ্ধর বাবা মা। তাই নিজের শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করলেও সেটা খুব একটা গায়ে লাগেনি। এইভাবেই 2 বছর পার হয়ে যায়। আর সমস্যাটা তখনই শুরু হয় যখন বিভোরের মা তার নাতি নাতনির মুখ দেখার জন্য আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর বাচ্চা হলে যদি উনি আমাকে মন থেকে মেনে নেন, এর জন্য মামনি মানে অরুদ্ধর মা আমাকে বলে বাচ্চা নেওয়ার কথা। আর তারপর থেকেই আমরা ট্রাই করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। এইভাবে বেশ কয়েক মাস পার হওয়ার পরও যখন কিছু হয় না, তখন বিভোরের মা জোর করে আমাকে আর বিভোরকে ডাক্তারের কাছে পাঠায়। তারপর যখন সবাই জানতে পারে যে আমি কোনোদিনও মা হতে পারবো না, তখন থেকে শুরু হয় অশান্তি। বিভোরের মা বাবা তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, আর এখন তো আমাকে ঘরেই রাখতে চায় না। ওনারা আবার ওনাদের ছেলেকে বিয়ে দিতে চায়। আমার জন্য তো আর তাদের নাতি নাতনির মুখ দেখার স্বপ্ন বাদ দিতে পারেন না।
ওনাদের এসব কথা শুনে মামনি আর ছোট আব্বু অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। যদিও ওনাদের এসব কথা শুনে সত্যি বলতে আমার খুব একটা টেনশন হচ্ছিল না, কারণ আমার বিশ্বাস ছিল যে কোনো পরিস্থিতি আসুক না কেন বিভোর কখনো আমায় ছেড়ে যাবে না, ও ঠিকই আমার পাশে থাকবে। কিন্তু আমার সব বিশ্বাস ভরসা সেই দিনই ভেঙে গেল যেদিন বিভোর নিজের মুখে বলল আমার জন্য ও কেন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে। সমস্যাটা যেহেতু আমার, সেহেতু তার দায়ও ও কেন নিতে যাবে। তাই ও ওর সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিল যে ও ওর বাবা মার কথায় আরেকটা বিয়ে করতে রাজি। সাথে এটাও বলে দিল যে আমি যেন ওর পথে কোনো বাধা হয়ে না দাঁড়াই। সত্যি বলতে সেদিন বিভোরের কথাগুলোতে আমি যতটা আঘাত পেয়েছিলাম, এতটা কষ্ট আমি আমার জীবনে কোনোদিনও পাইনি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে বিভোর আমাকে এই কথাগুলো বলতে পারে। বিভোর যে আমাকে ছেড়ে আবার বিয়ে করতে রাজি হয়েছে, এটা শুনে আমার শ্বশুর শাশুড়ি তো সেই খুশি। ওনারা অলরেডি মেয়ে খুঁজতে শুরু করে দিয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগালো আমার ফুফি আর তার মেয়ে লিজা। লিজা এমনিতেই দেখতে সুন্দর, কিন্তু ওর চরিত্র কুকুরের মতো। ওর কাজই হলো বড়লোক ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তাদের অর্থ হাতানো। আর ওর মা হলো ওর সব কাজের একমাত্র সহযোগী। বিভোরের উপর ওর প্রথম থেকেই নজর ছিল, কিন্তু বিভোর আমাতে মগ্ন ছিল, তাই ও ওর কাজে সফল হয়নি। কিন্তু এখন তো বিভোরকে হাতে করা ওর কাছে খুবই সহজ হয়ে গেল, আর ও সেটা কাজেও লাগালো। খুব অল্প দিনের মধ্যে ও বিভোরকে বশ করে নিল। তারপর বিভোর যখন ওর মা বাবাকে লিজার কথা জানালো, ওরাও রাজি হয়ে গেল, কারণ লিজা দেখতেও খুব সুন্দর আর আবার খুব মডার্নও। ও তো আমার মতো নয়। এইভাবেই ওদের বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু লিজা ওদের বিয়ের আগে শর্ত দিয়েছিল যে আগে আমার আর বিভোরের ডিভোর্স হবে, তারপর ওদের বিয়ে হবে। ওর কথায় আমার শ্বশুর শাশুড়ি তো আগে থেকেই রাজি আছে, সাথে বিভোরও রাজি, কারণ আমার মতো একটা বন্ধা মেয়ের জন্য তো ও আর লিজার মতো এত সুন্দর একটা মডার্ন মেয়েকে হাতছাড়া করতে পারে না। ডিভোর্সের কথা শুনে আমি বিভোরকে খুব অনুরোধ করেছিলাম যে আমাকে যেন ডিভোর্স না দেয়। ও যাকে ইচ্ছে বিয়ে করুক, সংসার করুক, আমি কখনো বাধা দিব না। কিন্তু আমার কান্না ওর মনকে গলাতে পারেনি, কারণ লিজা বলেছিল যতক্ষণ আমাদের ডিভোর্স না হবে ও বিভোরকে বিয়ে করবে না। তাই বিভোরও ওর কথা মেনে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে সব সম্পর্ক শেষ করে দিল। আমার বাবা মাও ফুফি আর লিজাকে অনেক অনুরোধ করেছিল যেন বিভোরের সাথে বিয়ে দিয়ে আমার সংসারটা নষ্ট না করে। এমনকি আমার বাবা আমার ফুফির বড় হয়ে ওনার পা অবধি ধরেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। যেদিন আমাদের ডিভোর্স হয়েছিল সেদিন আমার বাবা মা এসেছিল আমাকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি। বরং এক অদ্ভুত আবদার করে বসেছিলাম সেদিন যে আমি লিজা আর বিভোরের বিয়ের দিন অবধি এই বাড়িতে থাকতে চাই। যদিও এতে কারোর মত ছিল না, আমার বাবা মা তো কিছুতেই আমাকে এখানে রাখতে চায়নি। আর সাথে মামনি আর ছোট আব্বু চাইছিল যেন আমি আর এক মুহূর্ত এখানে না থাকি, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি দেখতে চেয়েছিলাম যে বিভোর কতটা পরিবর্তন হয়ে গেছে আর কত নিচেও নামতে পারে। শেষ পর্যন্ত সেটা আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম, যদিও এটাতে আমি কোনো আশা পুষে রাখিনি মনের মধ্যে যে বিভোর হয়তো নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে, আমিও আবার ওকে মেনে নেব। সত্যি বলতে এটা আমি আর কখনোই চাই না। হ্যাঁ, বিভোরকে হয়তো আমি ভালোবাসি, তবে ওর কাছে আর ফিরতে চাই না, কারণ যে মানুষটা আমাকে ভালোই বাসে না তার কাছে নিজের আবেগ প্রকাশ করে কি লাভ। আর ওর বাবা মার হাতে পায়ে ধরে ওদের বিয়ে পর্যন্ত এখানে থাকার অনুমতি নিলাম। ওনারা ভিতরে ভিতরে বিরক্ত হলেও মুখে বেশি কিছু বলতে পারলেন না, কারণ এটা তো আমার শেষ চাওয়া ওর কাছে। তাই কিছু একটা ভেবে বিভোর আমায় ওখানে থাকতে দিতে রাজি হয়ে গেল। আমার ডিভোর্সের কথা শুনে অরুদ্ধ দেশে চলে এসেছে ইউকে থেকে। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমাদের বিয়ের পরদিনই অরুদ্ধ ইউকে চলে গিয়েছিল। জানি না হঠাৎ করে কেন এভাবে চলে গিয়েছিল। মামনি আর ছোট আব্বু খুব চেষ্টা করেছিল ওকে আটকানোর, কিন্তু ও কারোর কথা শোনেনি। আর সবচেয়ে অদ্ভুত লেগেছিল যে অরুদ্ধ আমাকে না বলে কিছুই করতো না, সেই আমাকে এটা বলা তো দূর, চলে যাওয়ার সময় একটা বার আমার দিকে তাকায়নি পর্যন্ত। আর ওখানে যাওয়ার পর এই 2 বছরে একবারও বাড়িতে আসেনি, এমনকি মামনি আর ছোট আব্বু ছাড়া বাকি কারোর সাথে কোনো যোগাযোগও রাখেনি। ইনফ্যাক্ট ওনাদের সাথেও খুব কমই কমিউনিকেট করতো। আমি নিজে অনেকবারও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও কোনোদিন আমার ফোনটাও রিসিভ করেনি। আননোন নাম্বার দিয়ে দিলেও আমার কণ্ঠ শুনেই ফোন কেটে দিত। মামনি যখন ওর সাথে কথা বলতো তখন আমি মামনির কাছে ফোন নিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তবুও আমার সাথে কথা বলেনি। উল্টে মামনির কাছেও ফোন দেওয়া বন্ধ করে দেয়।
তাই আমি আর পরে চেষ্টা করিনি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ওকে না জানিয়ে বিভোরের সাথে রিলেশন করার জন্য আমার উপর রেগে আছে, তাই আমি সব রকম চেষ্টা করেছিলাম ওর রাগ ভাঙাতে, কিন্তু পারিনি। শেষে হাল ছেড়ে দিয়েছিলাম। যদিও আমি খুব কষ্ট পেয়েছিলাম ওর এমন ইগনোর করা, কিন্তু ও নিজেই যখন চায় না তখন আর আমিও জোর করিনি। সত্যি বলতে আমারও খুব অভিমান হয়েছিল ওর উপর। সামান্য একটা কারণের জন্য ও আমার সাথে এরকমটা করায়, তবে বুঝতে পারিনি যে এর পেছনে সামান্য নয় বরং অনেক বড় সড়ো কারণ ছিল। তারপর 2 বছর পার হয়ে গেল। এর মধ্যে ওর আর কোনো খবর পায়নি। আর এতদিন পর আমার আর বিভোরের ডিভোর্সের কথা মামনির কাছ থেকে শোনার পর ও দেশে ফিরে এসেছে এবং বিভোরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বাকি সবার মতোই ব্যর্থ হলো। বাড়ি ফিরে অরুদ্ধ আমার সাথে কথা বলতে চাইলেও আমি বলিনি। ওর উপর অভিমানের পাল্টাটা যে এতদিনে অনেক ভারী হয়ে গেছে। আজকে বিভোর লিজাকে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর অরুদ্ধ বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। এসব ভাবতে ভাবতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার ভাবনার ঘোর কাটলো বাইরে গাড়ির শব্দ শুনে। হয়তো বিভোর চলে এসেছে তার নতুন বউকে নিয়ে। তাই তাড়াতাড়ি নিজের চোখের পানিটা মুছিয়ে উঠে রান্নাঘর থেকে বের হতে যাব, তখন পেছন থেকে কেউ একজন কর্কশ কণ্ঠে বলে উঠল। পেছন ফিরে দেখি আমার শাশুড়ি মানে বিভোরের মা দাঁড়িয়ে আছে, আর চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলছে, কি রে, খুব তো জোর গলায় বলে আমার ছেলের বিয়েতে সবকিছু নিজে হাতে করবে বলে দায়িত্ব নিলে, তো এই বুঝি তোমার দায়িত্ব পালনের নমুনা? কখন এসেছে বরণডালা সাজাতে, ওদিকে ওরা এসে পড়েছে, অথচ তোমার সাজানো এখনো শেষ হয়নি। না পারলে বলে দিতে, আমি অন্য কাউকে দিয়ে সাজিয়ে নিতাম। কাজের বেলায় অষ্টরম্ভা, আর মুখে শুধু বড় বড় কথা। এইভাবে কেন বলছো আপা? ও তো সবকিছুই করেছে, তাও বলছো যে ও ঠিকমতো দায়িত্ব পালন করছে না? তোমার ছেলের ফুলসজ্জার খাট সাজানো থেকে শুরু করে সবটাই তো একা হাতে করলো। শুধু বরণডালা বাকি ছিল, কিন্তু সেটাও হয়ে গেছে, তাই বলছে কিছু করেনি। অদ্ভুত। পেছন থেকে মামনি কথাগুলো বলে উঠল। মামনির কথা শুনে আমার শাশুড়ি রেগে ওনাকে কিছু বলতে যাবে, তার আগেই আমি বলে উঠলাম, আচ্ছা থাক এসব কথা এখন, চলুন এবার বাইরে, আমার বরণডালা সাজানো হয়ে গেছে। আমার শাশুড়ি হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বাইরে থেকে ওনাকে ডাক দেওয়াতে আর কিছু না বলে চলে গেল। উনি চলে যাওয়ার পর মামনি আমার কাছে এসে বললেন, এখানে থেকে আর কত অপমানিত হবি মা, এবার চলে যায় এখান থেকে। কেন শুধু শুধু নিজের কষ্টটা আরো বাড়াচ্ছিস এসব দেখে? শব্দ শেষ, ওদের বিয়েটাও তো হয়ে গেছে রে মা, আর কোনো পথই রইল না। আমরাও তো তোর জন্য কিছুই করতে পারলাম না, পারলে আমাদের ক্ষমা করে দিস মা। আর এসব সহ্য করিস না, তার চেয়ে বরং এবার তোর বাবা মার কাছে চলে যা, অন্তত চোখের সামনে এইসব দেখা লাগবে না, কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ মামনি, এবার যাব। তুমি ঠিকই বলেছ, এ বাড়িতে থাকার আর কোনো পথই আমার নেই। আমি শুধু বিভোর আর লিজার বিয়েটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম, আর সেটা যখন হয়েই গেছে তখন আর এ বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি একটু পরেই বেরিয়ে যাব। বেশ, তাই যাস। আমি বা তোর ছোট আব্বু আমরা কেউ চাই না তুই আর এ বাড়িতে থেকে কষ্ট পাস। তার থেকে এই নরক থেকে বেরোলেই তুই শান্তিতে থাকবি। এখন চল বাইরে বরণডালাটা নিয়ে, না হলে আবার বেশি কথা শুনবি। দায়িত্ব যখন নিয়েছিস পালন তো করতেই হবে। চলো। মামনি 1 মিনিট শোনো। বলো। বলছি যে অরুদ্ধ সেই কখন বেরিয়েছে, এখনো ফেরেনি? না, আসেনি। আমি ফোন দিলাম, তাও রিসিভ করলো না। বুঝতে পারছি না কোথায় গেল। তখন বিভোরের সাথে ওভাবে রাগারাগি করে বেরিয়ে গেল, কে জানে কোথায় আছে। রাগলে তো ওর আবার মাথা ঠিক থাকে না, সেই জন্য তো আমারও টেনশন হচ্ছে, কিন্তু কি করব বল। আচ্ছা তুমি টেনশন করো না, দেখো ও চলে আসবে। এখন চল। হ্যাঁ চলো। তারপর ওরা বাইরে গিয়ে দেখে বিভোররা চলে এসেছে। নীলাশা গিয়ে বরণডালাটা বিভোরের মায়ের হাতে দিল, আর বিভোরের মা ওদের বরণ করতে শুরু করলো। এই দৃশ্য দেখে নীলাশার বুকটা ফেটে যাচ্ছে। ওর আর বিভোরের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। ও নিজেও একদিন এভাবে বউ সেজে এ বাড়িতে এসেছিল বিভোরের হাত ধরে, কিন্তু আজ সেটা শুধুই অতীত। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোরের দিকে তাকালো। আজকে ওকে খুব খুশি দেখাচ্ছে। হওয়ার কথা, কারণ ও তো নীলাশের কাছ থেকে সুখ পায়নি, ও লিজার কাছ থেকে পাবে। এই জন্য হয়তো আজকের খুশিটাও বেশি। বরণের পর লিজা আর বিভোরকে ওদের ঘরে নিয়ে গেল। এর মধ্যে বিভোর একবারও নীলাশার দিকে তাকায়নি, যেটা নীলাশার খুব খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না। কি বা বলবে, এখন তো আর বিভোরের কাছে ওর কোনো মূল্য নেই, সেখানে ওর কাছ থেকে কোনো কিছু আশা করাও বেমানান। কিছুক্ষণ পর অরুদ্ধ বাড়ি ফিরে আসলো, কিন্তু কাউকে কিছু না বলে সোজা রুমে চলে গেল। নীলাশার সঙ্গে ওর দেখা হয়নি, কারণ ও তখন ব্যাগ গোছাতে রুমে গিয়েছিল চলে যাবে বলে। একটু পর নীলাশা ব্যাগ নিয়ে বেরিয়ে এসে দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে, অরুদ্ধ ছাড়া। সিঁড়ি দিয়ে নিচে নামতেই বিভোরের সাথে ওর চোখাচোখি হয়ে যায়,
কিন্তু ও সাথে সাথেই চোখ সরিয়ে নেয়, কারণ লিজা ওর সাথে এমন চিপকে বসে আছে যেটা দেখতে ওর ইচ্ছে করছে না। তারপর নিজেকে সামলে সবার সামনে গিয়ে বলল, আমি আসছি, সবাই আমার জন্য অনেক সহ্য করেছেন, যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন, আসছি, সবাই ভালো থাকবেন। তারপর বিভোরের দিকে তাকিয়ে বলে, তোমার জীবনের অনেকটা সময় হয়তো আমার জন্য নষ্ট হয়ে গেছে, পারলে আমায় ক্ষমা করো, আর দোয়া করো আমি তোমায় যে সুখ দিতে পারিনি সেই অপূর্ণতা যেন লিজা পূরণ করতে পারে। হাসি, ভালো থেকো। নীলাশার কথায় বিভোর, লিজা বা ওর বাবা মার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টে নীলাশা এখনো যাচ্ছে না বলে যেন ওরা বিরক্ত হচ্ছে। তা সব দেখে নীলাশা একটা হতাশার নিঃশ্বাস ফেলে অরুদ্ধর বাবা মার কাছে গিয়ে বলল, মামনি, ছোট আব্বু, আমি আসছি, তোমরা ভালো থেকো। ছোট আব্বু সময় মতো ওষুধগুলো খাবে, কিন্তু একদম অনিয়ম করবে না। আচ্ছা মা, তোর কথা মতোই চলবো, আর তোকে খুব মিস করবো রে। হ্যাঁ রে মা, তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে আমাদের। আরে মামনি, কাঁদছো কেন? আরে চিন্তা করো না, যখনই আমার কথা মনে পড়বে আমার কাছে চলে আসবে, কেমন? তাহলে এবার আমি আসি, এরপর সন্ধে হয়ে যাবে তো। হ্যাঁ মা, সাবধানে যাস, আর পৌঁছে ফোন করিস। আচ্ছা, আসছি তাহলে, বাই। তারপর নীলাশা সবার কাছ থেকে বিদায় নিয়ে যেই বাড়ির বাইরে পা রাখবে তখনই পেছন থেকে অরুদ্ধ ডাক দিল। ও ডাকে নীলাশা পেছন ফিরলে নীলাশাকে উদ্দেশ্য করে অরুদ্ধ এমন একটা কথা বলল যেটা শুনে নীলাশা সহ ওখানে উপস্থিত সবার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। অরুদ্ধর ডাকে নীলাশা পেছনে ফিরে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল, কিন্তু কিছু বলে না। নীলাশাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অরুদ্ধ ধীর পায়ে হেঁটে ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, তুই কোথাও যাবি না এ বাড়ি থেকে। যাব না মানে? কি বলতে চাইছিস তুই? এ বাড়ির সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কোন অধিকারে তুই আমার এখানে থাকতে বলছিস অরুদ্ধ? হ্যাঁ বাবু, নীলাশা তো ঠিকই বলেছে। তুই এখনো কিভাবে ওকে এ বাড়িতে থাকতে বলছিস? তুই দেখছিস না এখানে থেকে ও কত কষ্ট পাচ্ছে? তুই জেনে শুনে কেন ওকে এই নরকে থাকার কথা বলছিস? মা, আমি যা বলছি ভেবেই বলছি। তোমার কি মনে হয় আমি এমনি এমনি ওকে বাড়িতে থাকতে বলছি কোনো কারণ ছাড়াই? দেখ রুদ্ধ, তুই নীলাশামাকে যে কারণেই এখানে থাকতে বলিস না কেন, আমার মনে হচ্ছে না ওর এখানে থাকা উচিত হবে। কারণ এখানে থেকে ও যত বিভোর আর লিজাকে একসাথে দেখবে তত ওর কষ্টটাও বাড়বে। তার চেয়ে বরং বাবা বাবা, তোমরা আগে আমার পুরো কথাটা শোনো, তারপর ঠিক করো আমি ভুল করছি না ঠিক। অরুদ্ধর কথা আর কেউ কিছু বলার আগেই বিভোর বলে ওঠে, তুই বললেই তো আর আমরা ওকে এ বাড়িতে থাকতে দেব না রুদ্ধ, তাই তোর আর কোনো কথা শোনার আমাদের প্রয়োজন নেই। একদম ঠিক বলেছে বিভোর। আরো কোন সম্পর্কে এ বাড়িতে থাকবে বলো তো অরুদ্ধ? বিভোরের সাথে ওর সব সম্পর্ক আমাদের বিয়ের আগে শেষ হয়ে গেছে, তাই ওকে এ বাড়িতে রাখা আমি কিছুতেই মেনে নেব না। এখানে ওর আর কোনো অধিকারই নেই, সবটাই এখন আমার। তোমার মেনে নেওয়া না নেওয়াতে আমার কিছু এসে যায় না, আর তোমার মতো মেয়েরা এটাই শুধু পারে, তাই না? অন্যের সংসার ভাঙতে। আর যা করেছো করেছো, কিন্তু নীলাশা তো তোমার বোনও হয় লিজা, ওর সংসারটাও শেষ করতে তোমার এতটুকুও বিবেকে বাঁধলো না? অবশ্য তোমার মতো মেয়ের আবার বিবেক আসবে কোত্থেকে? বিভোর, তোমার ভাই কিন্তু আমাকে অপমান করছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। দেখ রুদ্ধ, আমরা কি করব না করব সেটা একান্তই আমাদের পার্সোনাল ম্যাটার। তোর এ ব্যাপারে নাক না কলালেও চলবে, তুই তোর কাজ কর। আর নীলাশার সাথে আমরা কোনো অন্যায় করিনি, ও কোনোদিনও মা হতে পারবে না, সেটার দায় আমি কেন সারা জীবন বয়ে বেড়াবো? সেজন্য আমি ওকে ছেড়েছি, এজন্য আমি কোনো অন্যায় করেছি বলে আমার মনে হয় না। বিভোরের কথা শুনে নীলাশার যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এতটা নীচ ও এত কিছুর পরেও এর মধ্যে সামান্য অনুতাপ নেই, বরং ওর মনে হচ্ছে যে যেটা করেছে সেটা ঠিক করেছে। এরকম একটা মানুষকে কিনা ও ভালোবেসেছিল, যার কাছে ওদের এতদিনের ভালোবাসার কোনো মূল্যই নেই। এসব ভেবে এখন ওর নিজের উপরই রাগ হচ্ছে, কারণ ও একজন ভুল মানুষকে নিজের জীবনে জড়িয়েছিল। সাথে এতদিন এত কিছুর পরও বিভোরের জন্য ওর মনে যতটুকু ফিলিংস ছিল সেটাও ঘৃণায় পরিণত হলো। এসব ভেবে ও নিজের চোখের পানি মুছে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। আজ থেকে বিভোরের কথাও মাথাতেই আনবে না, আর না তো ওর জন্য কোনো কষ্ট পাবে। কেন ও শুধু শুধু ওর জন্য কষ্ট পাবে? বিভোর তো ঠিকই ওকে ছাড়া ভালো আছে, তাই ও নিজেও ভালো থাকতে পারবে। এদিকে বিভোরের কথা শুনে অরুদ্ধ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই তোর ভালোবাসা? এই তুই নাকি একদিন নীলাশাকে পাগলের মতো ভালোবাসতিস, ওকে ছাড়া বাঁচবি না, আরো কত নাটক করেছিল এক সময়, মনে আছে? কিন্তু তুই যদি সত্যি ওকে ভালোবাসতিস তাহলে শুধুমাত্র একটা বাচ্চার জন্য ওকে ছাড়তিস না। আসলে ও শুধুমাত্র তোর মোহ ছিল। তবুও আফসোস হয় এটাই জানিস, সেদিন কারোর সত্যিকারের ভালোবাসার চেয়ে তোর এই মোহটাই বেশি প্রাধান্য পেয়েছিল। তুই জিতে গিয়েছিলি, সেদিন তোকে খুব লাকি মনে হয়েছিল, কিন্তু আজ তুই নিজের দোষে সবটা হারালি, যেটা একদিন ঠিক বুঝতে পারবি।
কিন্তু সেদিন হয়তো আর কোনো পথ খোলা থাকবে না তোর জন্য, কারণ আমি একবার তোকে জিতিয়েছি, বারবার তোকে জিততে দেব না। অরুদ্ধর কথা শুনে নীলাশা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি বললো এটা? সেদিন বিভোরের মোহর কাছে কারো সত্যিকারের ভালোবাসা হেরে গিয়েছিল মানে? এটা বলে কি বোঝাতে চাই ও? এটা কি ওর নিজের কথা বললো? তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম যে ও আমাকে... না না না, ধুর, এসব আমি কি ভাবছি। নীলাশার ধ্যান ভাঙলো অরুদ্ধর কথায়। যাই হোক, আর কথা বাড়াতে চাই না তোর সাথে। বাবা মা তোমাদের সাথে যেটা বলতে চাইছিলাম সেটা। হ্যাঁ বল। আমি নীলাশাকে এমনি এমনি এখানে থাকতে বলিনি। ওই বাড়িতে থাকবে সসম্মানে, নিজের অধিকারে। তার মানে? মানেটা খুব সহজ। আমি নীলাশাকে বিয়ে করতে চাই, আর ওই বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। অরুদ্ধর কথা শুনে নীলাশা বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই রুদ্ধ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর কথার মধ্যেই ফোড়ন কেটে বিভোরের মা বলল, হ্যাঁ রে রুদ্ধ, তুই একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কি বলছিস? ওর মতো একটা বন্ধা মেয়েকে বিয়ে করবি তুই? কেন রে, দেশে কি মেয়ের অভাব পড়েছে? অবশ্য তোকে কেন বলছি, সব দোষ তো এই অপয়া অলক্ষী মেয়েটার। নিজের ওই সুন্দর রূপ দেখিয়ে সব ছেলেদের বশ করতে চায়। প্রথমে আমার বিভোরটাকে বশ করলো, কিন্তু ভাগ্যিস আমার ছেলেটা ওর ফাঁদ থেকে বেরোতে পেরেছে। আর এখন তোকে হাতে করতে চাইছে রুদ্ধ। কিন্তু তুই বুঝতে পারছিস না, কাল নাগিনী মেয়ে কোথাকার। বড় মা, নীলাশার নামে আর একটা বাজে কথা বলবে না তুমি। আমি এখানে তোমার সাথে কিছু বলিনি, তাই যেচে আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। কি, তুই অপয়া মেয়েটার জন্য আমাকে ধমকাচ্ছিস? সব হচ্ছে এই হাড়ে বজ্জাত মেয়েটার জন্য। তোকে তো আজ আমি... বড় মা, আমি আবারও সাবধান করছি তোমায়। তুমি কিন্তু... রুদ্ধ থাম না এবার প্লিজ। কেন আমার জন্য ঝামেলা করছিস? আর উনি তো ঠিকই বলেছে, তুই কেন আমার মতো বন্ধা মেয়েকে নিজের জীবনে জড়াতে চাইছিস? তুই জানিস না যে আমি কোনোদিনও মা হতে পারবো না? আর এই জন্যই তো বিভোর আমাকে ছেড়ে দিয়েছে। আর তুই কিনা জেনে শুনে সেই আমাকেই বিয়ে করতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ বিভোরের মতো তোর প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে নয়। ওর মতো আমিও শুধু তোর রূপের মোহে পড়িনি, আমি সত্যিই তোকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাই তোর বাচ্চা হলো কি হলো না সেটাতে আমার কিছু যায় আসে না। বুঝতে পেরেছিস? তুই আমার, শুধু তোকে হলেই চলবে। এসব কি বলছিস তুই? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি, একদম প্রথম দিন থেকে। কিন্তু বলা হয়নি কারণ আমার ভয় হতো যদি ভালোবাসার কথা বলতে গিয়ে বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। সেই ভয়ে কোনোদিন তোর কাছে বলিনি। আর দেখ, সেই ভয়টাই আমার কাল হয়ে দাঁড়ালো। তুই আমার ভাইকে ভালোবেসে ওকে বিয়ে করে নিলি, আর সেটাও সহ্য করতে না পেরেই আমি তোদের বিয়ের পরদিনই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এইসব তুই মিথ্যে বলছিস তাই না? বল, মজা করছিস আমার সাথে? না নীলাশা, আমার রুদ্ধ কোনো মিথ্যে বলছে না। ও যা বলছে সবটাই সত্যি। মামনি, তুমি এসব বলছো? তার মানে তুমি কি এটা জানতে? হ্যাঁ রে মা, শুধু আমি নয়, তোর ছোট আব্বুও জানে। রুদ্ধ আমাদের সাথে সবকিছু শেয়ার করতো। তাই ও যে তোকে তোদের পরিচয়ের শুরু থেকেই তোকে ভালোবাসতো, এটা আমি আর ওর বাবা দুজনেই জানতাম। এমনকি আমি ওকে অনেকবার বলেও ছিলাম তোকে সত্যিটা বলে দিতে, কিন্তু ও বলতো ওর ভয় হয় যদি তুই ওকে ভুল বুঝিস। আর ও তো জানতো না তোর বিভোরের সাথে রিলেশন হয়ে গিয়েছিল। তাই ওর মনে হতো সময় তো আর পেরিয়ে যাচ্ছে না। কিন্তু যেদিন ও তোর আর বিভোরের সম্পর্কের কথা জানতে পারলো, সেদিনও বুঝতে পেরেছিল যে ও কত বড় ভুল করেছে সত্যিটা তোকে না বলে। কিন্তু তখন তো বুঝে ওর কোনো উপায় ছিল না। আর শুধু বিভোর নয়, তুই নিজেও বিভোরকে ভালোবাসিস, তাই ও চায়নি তোদের মধ্যে বাধা হয়ে থাকতে। তাই চলে গিয়েছিল সবটা ছেড়ে। মামনি, তুমি এতদিন এসব বলনি কেন আমায়? বলিনি কারণ আমি চাইনি রুদ্ধর কথা জেনে তুই কোনো সংকোচ বোধ কর। আর ওই আমাকে বারণ করেছিল তোকে সত্যিটা জানাতে। চেয়েছিলাম তুই বিভোরের সাথেই সুখী থাক, কিন্তু যদি এরকম কিছু হবে জানতাম, আমি কোনোদিনও তোর কাছে সত্যিটা লুকাতাম না। এদের সবার কথা শুনে নীলাশার যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর কিছুটা সময় নীরব থেকে নিজেকে সামলে অরুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি যদি জানতাম রুদ্ধ তুই আমায় ভালোবাসিস, বিশ্বাস কর আমি অন্য কাউকে আমার জীবনে আসতে দিতাম না। কিন্তু ভুলটা তো তোরই, তুই সময় থাকতে বলিসনি। আমি জানি রুদ্ধ তুই খুব ভালো ছেলে, তোর সাথে আমি খুব ভালো থাকবো, কিন্তু শরীরে এখন আর সেটা সম্ভব নয়। তুই তো আমায় অনেক ভালোবাসিস বলে এত বড় ত্রুটি মেনে নিয়ে আমাকে আপন করে নিতে চাইছিস। আমি তো জেনে শুনে স্বার্থপরের মতো এই জীবনে তোকে জড়াতে পারি না। তুই আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করিস রুদ্ধ, তাই প্লিজ আমাকে ভুলে যা। এইভাবে বলিস না নীলু, প্লিজ। দেখ, একবার তোকে হারিয়ে অনুভূতি শূন্য হয়ে বেঁচে আছি আমি। প্রতিটা মুহূর্তে তোকে না পাওয়ার বেদনায় জর্জরিত হয়েছি, কিন্তু আর না। তাই দ্বিতীয়বার সুযোগ পেয়ে আমি আর তোকে হারাতে চাই না। প্লিজ আমায় ফিরিয়ে দিস না, তোকে খুব ভালো রাখবো আমি, কোনো কষ্ট পেতে দেব না।
কিন্তু আমি যে তোকে সুখী করতে পারবো না রুদ্ধ, কেন বুঝতে পারছিস না তুই? আমি বুঝতে চাইও না কিছু, আমি শুধু তোকে চাই। এবার তোকে না পেলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব, তার জন্য তুই দায়ী থাকবি। তখন পারবি তো নিজেকে ক্ষমা করতে রুদ্ধ? নীলাশা প্লিজ মা, রাজি হয়ে যা না ওর কথায়। আমার ছেলেটা এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, এবার যখন ও তোকে নিয়ে সুখী হতে চাইছে তখন প্লিজ তুই ওকে ফেরাস না। আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি। মামনি, তুমিও কি বলছো এসব? এটা সম্ভব না। কেন সম্ভব না নীলা? কারো কথা শুনে নীলাশা দরজার দিকে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে ওদের দেখে। নীলা বলল, বাবা মা তোমরা এখানে? আমি তো এখন চলে যাচ্ছিলাম, তোমরা আবার এখানে কেন এসেছো? আমি বলেছি ওনাদের আসতে। কিন্তু কেন? কারণ তুই তো আজকেও বাড়িতে যাবি, আর এখানে আজকে আমাদের বিয়ে হবে। আর তুই কি চাস আমাদের বিয়েতে আঙ্কেল আন্টি উপস্থিত থাকবে না? রুদ্ধ, তুই কিন্তু একটু বেশি অগ্রিম চিন্তা করছিস। আমি বললাম তো এটা সম্ভব না। কেন রে মা, কার জন্য তুই অরুদ্ধ বাবাকে ফিরিয়ে দিতে চাইছিস? বিভোরের জন্য, যে তোর কথা একবারও ভাবেনি, তার জন্য তুই কেন থেমে থাকবি মা? সে তো দিব্যি ভালো আছে দেখ তোকে ছাড়া, তাহলে তুই কেন পারবি না মা ওকে ভুলে অরুদ্ধর সাথে সুখে থাকতে? বাবা, তোমরাও কেন অবুঝের মতো কথা বলছো বলো তো? আমি বিভোরের জন্য রুদ্ধকে ফিরিয়ে দিচ্ছি না। যে আমার নয় তার জন্য কেন আমি নিজের সুখ বিসর্জন দেব? আমার মনে এখন বিভোরের জন্য কোনো জায়গা নেই। আমি তো শুধু আমার অক্ষমতার জন্য রুদ্ধকে ফিরিয়ে দিচ্ছি। আর তোমরাও কি বলো তো? আমি তোমাদের নিজের মেয়ে বলে আমার সুখের জন্য তোমরা রুদ্ধর এক কথায় রাজি হয়ে গেলে। কিন্তু তোমরাই ভাবো, রুদ্ধ কি আমার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করে না? তাহলে কেন স্বার্থপরের মতো কথা বলছো? তুই ভুল বুঝছিস মা, আমরা তো সেটা বলতে চাইনি। নীলু দেখ, এখানে আঙ্কেলের আন্টির কোনো দোষ নেই। ওনারা তো প্রথমেই রাজি হচ্ছিলেন না, পরে আমি অনেক কষ্টে ওনাদের রাজি করিয়েছি। রাজি হচ্ছিল না। আরে এসব ওদের নাটক রে রুদ্ধ, তুই বুঝতে পারছিস না? এখনো সময় আছে, ওই মেয়েকে যেতে দে, বেশি বাড়াবাড়ি করিস না। আসলে তুমি ভালো কথার মানুষ না, তাই না বড় মা? কতবার বললাম না তোমাকে আমাদের মাঝে কথা না বলতে? অরুদ্ধ, তুমি ওই মেয়েটার জন্য তোমার বড় মার সঙ্গে এভাবে কথা বলছো? আমার ছেলে তো ভুল কিছু বলেনি ভাইজান, দোষটা তো ভাবিরই। কেন বারবার নীলাশার নামে উল্টোপাল্টা বলছে? তুইও তো দেখছি ছেলের কথায় সায় দিচ্ছিস। তার মানে তুইও চাস তোর ছেলে এই বন্ধা মেয়েটাকে বিয়ে করুক? হ্যাঁ চায়, কিন্তু আমরা চাই না, তাই এই বাড়িতে এসব চলবে না। তোমার চাওয়া না চাওয়ার কিছু এসে যায় না বুবু। আমার ছেলে কার সাথে বিয়ে দেব, কি করব, সেটা আমরাই ঠিক করব। তার মানে আমাদের কথার কোনো মূল্য নেই তোদের কাছে? ওগো দেখেছো তুমি? কি দেখবো বলো তো? আচ্ছা, এখন আমার কথায় যে এত খারাপ লাগছে। আমরাও সেদিন তোমাদেরকে অনেক অনুরোধ করেছিলাম যেন নীলাশা আর বিভোরকে আলাদা না করো। তোমরা শুনেছিলে আমাদের কথা? তাহলে আমরা কেন শুনবো? কি এত বড় কথা? ওগো তুমি কিছু বলো, আমার সংসারে কিন্তু আমি কোনো বন্ধা মেয়েকে রাখবো না। আর আমিও কিন্তু বিভোর, এই মেয়েটা এই বাড়িতে থাকলে কিছুতেই এখানে থাকবো না। আচ্ছা, তো থাকতে হবে না, চলে যাও। কাকিমণি, তুমি কিন্তু আমার বউকে অপমান করছো। ওহো মামনি, থাক না এবার। কেন? তোমরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করছো। আমি তো চলেই যেতে চাইছি, কিন্তু আমরা যে চাইছি না মা। আমরা চাই রুদ্ধকে বিয়ে কর আর মাথা উঁচু করে বাড়িতে থাক। সবাইকে দেখিয়ে দিবি যে তুইও ভালো থাকতে জানিস। হ্যাঁ মা, আমরাও যে মরার আগে তোকে সুখী দেখতে চাই, আর আমরা জানি রুদ্ধ বাবার সাথে তুই ভালো থাকবি। প্লিজ রাজি হয়ে যা মা। ধর, এটাই তোর কাছে আমাদের শেষ চাওয়া, তুই রাখবি না মা? বাবা, নীলু দেখ, সবাই যখন রাজি তুই না করিস না প্লিজ। তোর আমাকে ভালোবাসতে হবে, আমার ভালোবাসাটা গ্রহণ করলেই হবে। তোকে আর কোনো দুঃখ পেতে দেব না আমি। রানী করে ডাকবো তোকে। বন্দা মেয়েকে আবার রানী করে ডাকবে? দুদিন পরেই না এই প্রেম ছুটে যাবে। শাট আপ লিজা, আর একটাও বাজে কথা বলবে না তুমি। কেন? ও তো ঠিকই বলেছে, দুদিন পরে ওই আমার মতো ওকে ছেড়ে দিবি। আরে কি পাবি তুই ওর কাছ থেকে? বন্ধা মেয়ে ও, ওর জন্য কখনো বাবা ডাক শুনতে পাবি না। স্টপ। অনেকক্ষণ ধরে শুধু এই বন্ধা মেয়ে শুনতে শুনতে মাথা ধরে যাচ্ছে, আর নিতে পারছি না। তো চলে কেন যাচ্ছিস না? এখানে থেকে গেলে তো আর এসব কথা শুনতে হতো না। নাকি তোর ভালো লাগছে এসব শুনতে? হ্যাঁ যেতাম, কিন্তু এখন আর যাওয়া উচিত হবে বলে মনে হচ্ছে না। সত্যি মনে হচ্ছে এবার রুদ্ধর কথা মেনে নেওয়া উচিত, আর আমি সেটাই করব। বিয়ে করব আমি অরুদ্ধকে। আর আজকে তোমরা সবাই যে উপহাসিটা করছো, দেখ খুব তাড়াতাড়ি সেটা তোমাদের নিজেদের দিকেই ফিরে যাবে। অভিশাপ দিচ্ছি না, তবে প্রকৃতি নিজের প্রতিশোধ ঠিকই নেয়।
আর সেটা থেকে তোমরাও বাঁচতে পারবে না। সেটা তোমার ভাবতে হবে না। আর কি বললে, আমাদের উপর জেদ করে তুমি রুদ্ধকে বিয়ে করতে রাজি হচ্ছ, বাট আমার তো অন্য কিছু মনে হচ্ছে। এমন তো নয় যে রুদ্ধর সাথে তোমার আগে থেকেই কোনো অবৈধ সম্পর্ক ছিল, তাই এত সহজেই রাজি হয়ে গেলে? তোমার যা খুশি ভাবতে পারো বিভোর, কারণ তোমার মনটাই তো এমন নীচ, এর থেকে আর কি আশা করা যায়? বাদ দাও তো বিভোর, যা করছে করতে দাও। আমার তো বেশ মজাই লাগছে। আর দুদিন পর যখন আমাদের বেবি হবে, বেচারি শুধু চেয়ে চেয়ে দেখবে, সেদিন আরো মজা হবে। অরুদ্ধ তখন বুঝতে পারবে কি ভুলটাই না করেছে ও। দেখা যাবে সেদিন অরুদ্ধ তোমার মতো ওকে আবার ছেড়ে দিল। ইস, সময় বলে দেবে। তোমার এত ভাবতে হবে না লিজা। ও সরি, ভাবি। তারপর নীলাশার অরুদ্ধ বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। অরুদ্ধর যেন হৃদয়টা শীতল হয়ে গেল এটা ভেবে যে ওর প্রিয়তমা আজ থেকে ওর হয়ে গেল। আর নীলাশা, সে তো হিসেব কষতে ব্যস্ত যে আদৌ কি এই জীবনটাও সুখময় হবে। দেখা যাক শেষ পর্যন্ত জয়টা কার হয়, এটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আকাশে জমেছে ঘন কালো মেঘ, সেই সাথে বইছে দমকা হাওয়া, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের অন্ধকারে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে সমানভাবে ঝড় বয়ে চলেছে নীলাশার মনে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে ও এখন অরুদ্ধর বউ। কি থেকে কি হয়ে গেল আর এর পরিণতি কি হবে সেটা ভেবে ও অস্থির। ওর জন্য সবার মধ্যে যে বিচ্ছেদটা সৃষ্টি হয়েছে সেটাও মানতে পারছে না। এই আজকেই যেমন ওর জন্য এই সংসারটা আলাদা হয়ে গেল বলে ওর মনে হচ্ছে, কারণ অরুদ্ধর সাথে ওর বিয়েটা বিভোর, লিজা কিংবা ওদের বাবা মা কেউ মেনে নেয়নি। তাই বিভোরের মা তাদের সংসারটা আলাদা করে নিয়েছে। বিভোরের মার ধারণা আমার জন্য এতদিন ওদের সংসারে শান্তি ছিল না, আর এখনো যদি আমি ওদের সংসারে থাকি তাহলে শান্তি তো পাবেই না, বরং আমার জন্য নাকি বিভোর আর লিজার জীবনে বিপদ নেমে আসবে। বিভোরের মায়ের এসব কথা শুনে মামনি, ছোট আব্বু, রুদ্ধ সবাই ওনার সঙ্গে কথা কাটাকাটি করেছিলেন। এক পর্যায়ে সবার সিদ্ধান্তে সংসারটা আলাদা হয়ে গেল। এইসব ভেবে ওর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। হঠাৎ ঝড়ের বেগে যাওয়ার মতো বৃষ্টির পানি এসে গায়ে লাগায় ও বাস্তবে ফিরল। বেশ অনেকটাই ভিজে গেছে গায়ের শাড়িটা। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল এই জন্য, তাই তাড়াতাড়ি করে ও বারান্দার গ্লাস লাগিয়ে ঘরে চলে আসলো। ও এখন অরুদ্ধর ঘরে আছে। ওদের বিয়ে শেষে ওদের বাবা চলে গিয়েছে, যদিও ওনাদের খুব জোর করেছিল থাকার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে নীলাশাকে অরুদ্ধর ঘরে দিয়ে গিয়েছে ওর মা। নীলাশাও কিছু বলতে পারেনি, কারণ বিয়েটা যখন হয়ে গেছে তখন আর কি করার, ওর ঘরেই তো এখন থাকতে হবে। নীলাশা ঘরে ঢুকে দেখি অরুদ্ধ সোফায় বসে আছে, কপালের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে। ও ওর সামনে গিয়ে বলে, রুদ্ধ। নীলাশার ডাকে ও চোখ খুলে সামনে ওকে দেখে বলে, হ্যাঁ বল, কিছু বলতে চাস? না, সেরকম কিছু না। এভাবে বসে আছিস কেন? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। রুমে এসে দেখলাম তুই বারান্দায় কি যেন ভাবছিস। কিছুক্ষণ নীরব থেকে রুদ্ধ আবার বলে, আমি জানি নীলু, তুই আমায় মন থেকে মানতে পারছিস না, কিন্তু প্লিজ এটা নিয়ে নিজের উপর প্রেশার ক্রিয়েট করিস না। আমি তোকে কখনোই ফোর্স করব না আমাকে মেনে নিতে। তুই সময় নিতে পারিস। আমি অপেক্ষা করব, তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো আমি। আমাদের জীবনটা কেন এরকম হলো বলতো রুদ্ধ? কেমন ছন্ন ছাড়া হয়ে গেল সবকিছু। দেখ, এত ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝতে পারছি তুই বিভোরকে ভুলতে পারছিস না, তোর হয়তো সময় লাগবে, তবুও আমি জানি তুই ঠিক পারবি। যার জীবনে তোর কোনো অস্তিত্ব নেই, কোনো ভ্যালু নেই, তুই তার কথা ভেবে কেন কষ্ট পাবি বলতো? বরং তোর আরো তাকে দেখিয়ে দিতে হবে যে ওকে ছাড়া তুইও ভালো থাকতে পারবি। তার জন্য তোর নিজেকে শক্ত করতে হবে। আর তোর এই লড়াইয়ে আমি সব সময় তোর পাশে আছি। তুই ঠিকই বলেছিস। আমি আর একটুও কষ্ট পাবো না, খুব ভালো থাকার চেষ্টা করব। ঠিকই তো, ওর জন্য আমি কেন কষ্ট পাবো? প্রবলেমটা যখন ও। কি হলো? কি বলতে গিয়ে থেমে গেলি তুই? না না, কিছু না। আর এখন এসব বাদ দে, ভালো লাগছে না আর এই টপিক নিয়ে কথা বলতে। ইনফ্যাক্ট আমি চাইও না বিভোর কিংবা ওর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে এরপর থেকে আমাদের মধ্যে কোনো কথা হোক। দেখ রুদ্ধ, আমিও চাই বিভোরকে ভুলে তোকে নিয়ে ভালো থাকতে। হ্যাঁ, যদি বিভোর আমার সাথে প্রতারণা না করতো, আমি আমার জীবনে দ্বিতীয় সুযোগ দিতাম না। কিন্তু ও নিজেই যখন আমায় ছাড়া ভালো আছে, তখন আমি কেন কষ্ট পাবো? তবে আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নেওয়ার। তুই থাকবি তো আমার পাশে? থাকবো সব সময়। এখন চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি, না হলে শরীর খারাপ করবে।
তুই বেডে শুয়ে পড়, আমি সোফায় থাকছি বলে অরুদ্ধ বালিশ নিয়ে সোফার দিকে যেতে গেলে নীলাশা আটকে দেয় আর বলে, সোফায় যাওয়ার দরকার নেই, বেডটা যথেষ্ট বড় আছে, আমার কোনো প্রবলেম হবে না, তুই বেডে শুতে পারিস। ঠিক বলছিস তো, তোর প্রবলেম হবে না? দেখ, আমার কিন্তু সোফায় থাকতে প্রবলেম নেই। আরে বাবা, বললাম তো প্রবলেম হবে না, তুই বেডেই থাক। ওকে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নীলাশা নিচে গিয়ে অরুদ্ধর মায়ের সাথে রান্নায় হাত লাগালো। যেহেতু আজকে থেকে আলাদা রান্না হবে, তাই ওদেরটা শুধু রান্না করলো ওরা দুজনে মিলে। ওদের রান্না প্রায় শেষের দিকে বিভোরের মা নিচে আসলো। তারপর পরই লিজাও নিচে আসলো আর এসে বিভোরের মার কাছে কফি চাইল। আর বিভোরের মা ভুলে আমাকে বলল লিজাকে কফি বানিয়ে দিতে। ঠিক সেই সময় রুদ্ধও নিচে এসে কথাটা শুনে ফেলল আর বলল, বড় মা, নীলাশা আমার বউ, কারো চাকরানি নয়। আর তুমি হয়তো ভুলে গেছো যে কালকে তুমি নিজেই এই সংসারটা আলাদা করে নিয়েছ, তাই তোমার আদরের বৌমার যা দরকার ওকে নিজেকে করে নিতে বলো, কেমন? অরুদ্ধর কথা শুনে লিজা বলল, কি, আমি রান্না করব? ইম্পসিবল, আমার ত্বক নষ্ট হয়ে যাবে। তাহলে আর কি করার, তোমার শাশুড়িকেই বলো করে দিতে। হ্যাঁ, ঠিক বলেছিস রুদ্ধ। বুবু, তোমার ছেলের বউ যখন ত্বক নষ্ট হওয়ার ভয়ে রান্না করতে পারবে না, তখন তুমিই করো। এছাড়া তো আর কোনো উপায় নেই। এতদিন নীলাশা ছিল বলে তুমি বাড়ির সব কাজের লোক বিদায় করে দিয়েছিলে, কিন্তু এখন নীলাশা আমার ছেলের বউ, আর আমি তো আর আমার বৌমাকে তোমাদের কাজ করাতে দিতে পারি না। রান্না করলে তোমার বৌমার যেমন ত্বক নষ্ট হয়ে যাবে, আমার বৌমারও তাই হবে, তাই না? আর আমার মা ঠিকই বলেছে। তাই তোমার ছেলের বউয়ের মতো নীলাশারও নিজের ত্বক পুড়ে যাওয়ার এত ভয় না থাকলেও আমার আছে। তাই আমার বউকে দিয়ে কাজ করানো যাবে না। সো পরের বার আমার বউকে কোনো কাজের কথা বলবে না, মনে থাকে যেন। চলো মা, খেতে দাও, ক্ষুধা লাগছে। নীলাশা চলো। তারপর ওরা চলে গেল। আর বিভোরের মা আর লিজা তো ওখানে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। কিন্তু লিজার আর কি, ও তো বলেই দিয়েছে যে ও কিছু করতে পারবে না। তাই বাধ্য হয়ে ওর মাকেই রান্নাঘরে ঢুকতে হলো। আর লিজার হুকুমে আগে ওকে কফি দিয়ে তারপর উনি রান্না বসালেন। কিন্তু কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। এমনিতেই সারা জীবন নবাবের মতো থেকেছেন, তেমন কিছু করতেন না। আর আগে তো সব কাজের লোক করতো, আর রান্না বান্না অরুদ্ধর মা যা করতো, কিন্তু ইনি কখনো ওসবের ধারেও যায়নি, তাই চর্চাও নেই। আর এখন তো আর কাজের লোকও নেই। নীলাশা আসার পর হিংসে করে উনি নিজে সব কাজের লোক বিদায় করে দিয়েছিল, যাতে ওকে বেশি করে খাটাতে পারে। আর এখন এই বয়সে লিজা আসায় উল্টে বুড়ো বয়সে নিজেকেই খেটে মরতে হচ্ছে। এসব ভেবেই ওনার কপাল চাপড়াতে ইচ্ছে করছে। খাবার টেবিলে আধ ঘন্টা যাবৎ বসে আছে বিভোর। লিজা আর ওর বাবা কিন্তু খাবার আনার কোনো নামই নেই। কিন্তু কখন থেকে ওরা খাবারের জন্য তাড়া দিচ্ছে, কিন্তু ওনার আসার নামই নেই। ওদিকে বিভোরের মা কি করবে ভাবছে। যা রান্না করেছে কেউ খেতে পারবে বলে মনে হচ্ছে না, তাই ভয়ে নিয়েও যেতে পারছে না। কিন্তু ওরা তো ডাকাডাকি শুরু করেছে, তাই শেষে সাহস করে নিয়েই গেল। ভাবলো যা হওয়ার হবে। টেবিলের উপর খাবার রাখতেই সবার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো খাবার? পোড়া আলু ভাজি, আর এটা কি রুটি, ভালো মতো ছ্যাঁকাও হয়নি। এগুলো কি খাওয়া যায়? এসব কি মা, কি করেছো এগুলো? আমি কি করব, বয়স হয়েছে এখন, আর সেরকম অভ্যাস আছে নাকি? তাই যা পেরেছি তাই নিয়ে এসেছি। এখন আর অভ্যেস নেই নাকি কোনোদিনই ছিল না? সেটা আমরা খুব ভালো করেই জানি গো। জানোই যখন বলছো কেন আমি এত সব করতে পারবো না। ইচ্ছে হলে খাও, না হলে খেতে হবে না। আচ্ছা লিজা, তুমি তো একটু মায়ের সাথে হাত লাগাতে পারতে, তাহলে তো আর এরকম অসুবিধে হতো না। আমি মাথা খারাপ নাকি? আমি এসব রান্না বান্না করতে পারবো না। তাহলে আর কি করার, দেখি কোনো কাজের লোক খুঁজবো। সে অবধি তুমি আর মা মিলে সামলে নিও। সরি, আমি কিছুই করতে পারবো না। যতদিন কাজের লোক না পাও, সে কদিন দরকার পড়লে রেস্টুরেন্ট থেকে খাবার আনবে, তাহলেই তো মিটে যায় বলে লিজা ওখান থেকে চলে যায়। আর বিভোর আর বাবাও বেরিয়ে যায়। আড়াল থেকে ওদের এসব দেখে অরুদ্ধর মা নীলাশাকে বলে, দেখলি তো, এই তো সবে শুরু, দেখিস এই লিজার পাল্লায় পড়ে এদের কি অবস্থা হয়। সেটা দেখারই অপেক্ষায় আছি। এখন চলো, এদের ভাবনা বাদ দিয়ে আমরা আমাদের কাজ করি। দেখতে দেখতে ওদের বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেল। এই 1 সপ্তাহে বিভোর আর লিজা নীলাশা সামনে আসলেই এমন ভাব করছে যেন বিয়ে কেবল ওদেরই হয়েছে, আর ওরা খুব এনজয় করছে। তবে নীলাশাও কিছু কম যায় না। ওদের এসব ঢলাঢুলি দেখে রাগে ও ওদেরকে দেখানোর জন্য
অরুদ্ধর সাথে ওদের সামনে খুব ক্লোজ হচ্ছিল, যেটা দেখে বিভোরের মুখটা হয়েছিল ভাবলেই ওর হাসি পাচ্ছে। তারপর থেকে বিভোর আর ওর সামনে লিজার সাথে ওরকম করেনি। আজ সকালে নীলাশার নিচে গিয়ে দেখে বিভোর আর লিজা হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। দেখে মনে হচ্ছে দুজনেই বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড, আর ওকে দেখে লিজা যেন আরো বেশি লাফালাফি করছে। তাই ও আর ওখানে না দাঁড়িয়ে রান্নাঘরে চলে আসলো, কিন্তু তবুও লিজা ওকে জ্বালাতে রান্নাঘর অব্দি চলে আসলো। লিজাকে আসতে দেখে নীলাশা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওর কথায় থেমে গেল। কিরে, আমায় দেখে পালাচ্ছিস কেন এইভাবে? আমরা হানিমুনে যাচ্ছি শুনে কষ্ট লাগছে বুঝি, কিন্তু কি হবে বল কষ্ট পেয়ে? আমাদের তো আর তোদের মতো নামমাত্র বিয়ে নয়, আমাদের ভেতরে প্রেম আছে, তাই তো আমরা হানিমুনে যাচ্ছি। আর জানিস, এটা নিয়ে আমার থেকে বিভোর বেশি এক্সাইটেড। ও তো সারাক্ষণ শুধু আমরা হানিমুনে গিয়ে কি করব, কিভাবে কি করব, কোথায় ঘুরবো সেসব ভেবে চলেছে। ও আমাকে খুব ভালোবাসে তো তাই। তা সেসব আমাকে কেন বলছো? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি? আহ, রাগ করছিস কেন? ও রুদ্ধ তো আর তোকে বিভোর যেমন আমায় এত ভালোবেসেছে হানিমুনে নিয়ে যাচ্ছে, ও তো আর নিয়ে যাবে না, তাই তোর হিংসে হচ্ছে তাই না? বাট কি করবি বল, আসলে তুই একটা বন্ধা মেয়ে, তোকে কি আর আমার মতো কদর করবে কেউ? এই দেখ না, বিভোর যেমন তোকে ছেড়ে দিল, এখন আমায় কত ভালোবাসে। আমি তো সেদিন বলছিল যে ভাগিস তুই বন্ধা, তাই ওকে ছাড়তে পারলো, নয়তো নাকি আমার মতো মেয়েকে পেতো না। এই জন্য নাকি ও খুব লাকি, কারণ আমায় পেয়েছে। দেখিস রুদ্ধর একদিন হয়তো এটাই মনে হবে, তখন আবার তোকে বিভোরের মতো ছেড়ে দেবে। কি করবি বল, তোর ব্যাড লাক। ওকে আসছি রে, বিভোর আবার আমায় বেশিক্ষণ না দেখলে ডাকতে শুরু করবে। তারপর লিজা চলে গেল, আর নীলাশাও রুমে চলে গেল রাগে গজগজ করতে। ওর ভীষণ রাগ হচ্ছিল লিজার এসব কথা শুনে, আর সেটাও রুমে গিয়ে অরুদ্ধর উপর ঝাড়লো। নীলাশাকে এত রাগতে দেখে অরুদ্ধ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে, এত রেগে আছিস কেন বাবু? ওই বাবু মানে? আমাকে একদম এসে উল্টোপাল্টা নামে ডাকবি না, খুন করে ফেলবো কিন্তু। আচ্ছা ডাকবো না, বাট তুই এত রেগে আছিস কেন বলতো? রাখবো না তো কি রে, সবই আমার কপাল। ওই শোন, 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বিয়ের, হানিমুনে যাবি না? জানিস না নতুন বিয়ে করলে হানিমুনে যেতে হয়? নীলাশার কথা শুনে অরুদ্ধ 140 ভোল্টের শক খেলো। নীলাশা নিজের থেকে বলছে হানিমুনে যাওয়ার কথা, এটা আদৌ ঠিক শুনছে তো? না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে ও নিজে এমন কথা জীবনেও বলবে না। কিন্তু এখন যে রূপে আছে তাতে ওর সাথে কথা বলতেই ভয় লাগছে, বাট জানতে তো হবে যে এমন কথা কেন বলছে। তাই ও নিজেকে সামলে নিয়ে বলল, তো তুই হঠাৎ করে হানিমুনে কেন যেতে চাইছিস? কেউ কি তোকে কিছু বলেছে? বলবে না তো কি করবে? নতুন বিয়ে করে সবাই হানিমুনে যায়, আমরা না গেলে তো বলবেই, তাই না? আচ্ছা তুই আগে শান্ত হ, তারপর আমায় বল তোকে কে কি বলেছে। তারপর নীলাশা ওকে লিজার সব কথা বলল। সব শুনে অরুদ্ধ ভীষণ রাগ হচ্ছে লিজার উপর। সব শোনার পরও বলল, আচ্ছা তো এই ব্যাপার, আসলে ওদের বুঝলি ভীষণ পাখনা গজিয়েছে, ওদের ডানা ছাড়তে হবে। তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি সেটা? বলছি, তার আগে আমি যেভাবে বলবো তুই তাই তাই করবি তো? আরে তোর প্ল্যানটা কি সেটা আগে বল না রে। উফ, এত অধৈর্য কেন রে তুই? বলবো তো, তার আগে তুই আমার কথা দে। আচ্ছা যা, তুই বলবি সব শুনবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এবার শোন তাহলে আমার প্ল্যানটা কি হবে, কেমন হবে। আজকে বিভোর আর লিজা হানিমুনে যাবে। ওরা রেডি হয়ে ওদের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে তখনই পেছন থেকে কেউ ওকে ডেকে পাঠায়। ওরা পেছনে ফিরে অবাক চাউনিতে তাকিয়ে দেখে, বিভোর আর লিজা তাকিয়ে দেখে যে অরুদ্ধ আর নীলাশা ওদের মতো রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে আসছে। পিছনে ওদের বাবা মাও আসছে। ওরা ওদের কিছু একটা বলছে, সেটা ওরা শুনতে না পেলেও বোঝা যাচ্ছে ওরা কোথাও যাচ্ছে, তাই সাবধানে থাকার কথা বলছে। বাট ওরাও যাচ্ছে এটা কোথায় এত সেজেগুজে, সাথে আবার এত বড় লাগেজ নিয়ে, এটাই তো ওরা বুঝতে পারছে না। বিভোরের ধ্যান ভাঙে অরুদ্ধর কথায়। কিরে ভাই, আমাদের রেখেই চলে যাচ্ছিস? আরে আমাদেরকেও সাথে নিয়ে যা। মানে কি, তোদেরকে আবার কোথায় নিয়ে যাব? বিভোর অনেকটা রাগ দেখিয়েই বলল। আরে ভাই, কোথায় যাব মানে? আরে আর তোদের যেমন নতুন বিয়ে হয়েছে বলে তোরা হানিমুনে যাচ্ছিস, আমাদেরও তো তেমন নতুন বিয়ে হয়েছে, তো আমরাও হানিমুনে যাব না? এটা হতে পারে? কিন্তু তোরা তো স্বার্থপরের মধ্যে একাই চলে যাচ্ছিলি। আগে বললে একসাথে এক জায়গায় যেতে পারতাম, তাহলে আরো ভালো হতো। অবশ্য সমস্যা নেই, এখনো এক জায়গায় যাওয়া যেতেই পারে। বাই দ্য ওয়ে, তোরা কোথায় যাচ্ছিস সেটা বল তাহলে। আমরা সেখানেই যাই, তোদের কি? আর তুই চাইলেই তোদের আমাদের সাথে নিব? কখনো না। নিজের পথ দেখ, সর সামনে থেকে। এতক্ষণ লিজা চুপ থাকলেও এবার কিছুটা উপহাসের কণ্ঠে বলল, বাবা নীলাশা, তুইও হানিমুনে যাচ্ছিস? ভাবা যায়। অবশ্য
এতে কি লাভ বলতো? অরুদ্ধকে আর সুখী করতে পারবি না। সেটা তোমার না ভাবলেও চলবে ভাবিজান। আমার বউয়ের চিন্তা তোমায় করতে হবে না। আমার বউ তোদের চিন্তা করছেও না। ও তো শুধু সত্যিটা বলল। আহা বিভোর, ছাড়ো তো। ওর মতো মেয়ে এর থেকে কি বা করতে পারে বলো তো? কত ঢং। এই দেখ, দুদিন আগেও তোর জন্য কত পাগলামি করলো, তুই যেন ওকে না ছাড়িস। আর এখন সপ্তাহ পেরোতে না পেরোতেই তার মধ্যে নতুন বিয়ে করে হানিমুনে যাচ্ছে। ঢং। হ্যাঁ, সে তো তোমার ছেলেও নতুন বিয়ে করে খুব আনন্দে আছে, সেও তার বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। তাহলে নীলাশা কেন দেবদাস হয়ে থাকবে? ও নিজেও অন্য কাউকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক নাকি? এটা বোঝাতে চাইছো যে তোমার ছেলে বলে ভালো থাকবে, নীলাশা কেন ভালো থাকবে না তাই? আরে উনি চাইলে কি মামনি, আমি তো আর ওনার কথায় চলবো না। ইনফ্যাক্ট উনি কি বললো সেটাতে আমার কিছু এসেও যায় না। সো ওদের কথায় বাদ দাও, ওদের কথায় কান দিয়ে লাভ নেই। তারপর ওরা সবাই বেরিয়ে পড়লো যে যার মতো। বিভোররা সাজেক যাচ্ছে। ওখানে পৌঁছে ওরা হোটেল আগে থেকেই ওদের জন্য রুম বুক করা ছিল, সেখানে উঠলো। পৌঁছানোর ঘন্টাখানিক পর ওরা ফ্রেশ হয়ে বাইরে আসলো খাবার খেতে। ওরা টেবিলে বসে সামনের টেবিলেই তাকাতেই ওদের চক্ষু চড়ক গাছ। এ কি, রুদ্ধ আর নীলাশাও এখানে? ওদের দেখে লিজা বিভোরকে বলল, এ কি, ওরা এখানে কেন? সেটা তো আমি বুঝতে পারছি না। আর আমরা যে এখানে আসবো সেটা তো বাড়িতে বলিনি যে ওরা জানতে পারবে। তাহলে এটা কি জাস্ট কাকতালীয়ভাবে মিলে গেল এক জায়গায় আসা? ধুর, আমার মনে হচ্ছে ওরা আমরা যেখানে আসবো সেটা জেনেই এসেছে। চলো তো কথা বলে আসি। তারপর ওরা দুজন উঠে নীলাশা যে টেবিলে বসেছিল সেখানে গেল। ওদেরকে দেখে অরুদ্ধ বা নীলার মধ্যে কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। ওরা স্বাভাবিকভাবে বসে খাচ্ছে, যেন ওরা জানতো যে এরকমই কিছু ঘটবে। ওদেরকে চুপ থাকতে দেখে বিভোর রেগে বলল, তোরা এখানে কেন? নিশ্চয়ই আমাদেরকে ফলো করে এসেছিস। দায় পড়েছে আমাদের তোমাদের ফলো করতে। আমার তো মনে হচ্ছে তোরাই আমাদেরকে ফলো করে এখানে এসেছিস। একদম বাজে কথা বলবি না রুদ্ধ। আমরা আগে থেকেই ঠিক করেছি যে এখানে আসবো। রুম বুকিংও হয়েছে 2 দিন আগে। আর আমরা 4 দিন আগে বুকিং দিয়েছি। বিশ্বাস না হলে হোটেলে খোঁজ নিয়ে দেখতে পারিস। কি? বিভোর, ও মিথ্যে বলছে। এই শোন, তোদের সাথে একদম প্যাচাল করতে আমরা এখানে আসিনি। সো তোরা তোদের মতো চল, আর আমরাও আমাদের মতো। ডিস্টার্ব করতে আসবি না। রুদ্ধ, চল। এখান থেকে ঘুরে এসেও এরকম উটকো ঝামেলা ভালো লাগছে না। আর তোমাদের আবারও বলছি, সামান্য পরিমাণ লজ্জা থাকলে না, এখানে যে কয়দিন আছি একবার আমাদের বিরক্ত করবে না। এই চলো এখান থেকে। তারপর ওরা ওখান থেকে চলে গেল। আর বিভোর আর লিজার রাগে অপমানে কঠোর দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দেখলে এই মেয়েটার কি সাহস, কিভাবে আমাদের অপমান করলো। ভীষণ পাখনা গজিয়েছে এর। সব দোষ তোমার ওই ভাইয়ের। ওর জন্য আজকে এত সাহস পাচ্ছে ও। আরে বাদ দাও তো, 2 দিন পরে দেখবে যখন আমাদের বাচ্চা হবে আর ওরা চেয়ে চেয়ে দেখবে, তখন এইসব ভালোবাসা ছুটে পালাবে। ওই ঘটনার পর থেকে নীলাশা আর অরুদ্ধর সাথে দেখা হলে বিভোর আর লিজা ওদের জেলাস করার চেষ্টা করছে। বাট ওরা কি নিজেরাই জেলাস হয়ে ফিরছে? কারণ ওরা দুজনেই ওদের খুব সামনে ক্লোজ ভাবে খুশি খুশি ভাব দেখিয়ে ঘুরে বেরিয়েছে, যেটা লিজার তেমন গায়ে না লাগলেও অরুদ্ধর সাথে নীলাশাকে এভাবে বিভোর যেন কিছুতেই মেনে নিতে পারছে না। তাই রাগ দেখিয়ে বিভোর লিজাকে নিয়ে ওদের ওখান থেকে অন্যদিকে চলে গেছে, যেন এসব না দেখতে হয়। অরুদ্ধ আর নীলাশার বিভোরের রাগটা ঠিকই ধরা পড়েছে। বিভোর যে ভিতরে ভিতরে জ্বলছে সেটা ওরা বেশ বুঝতে পারছে। নীলাশার খুব মজা হচ্ছে। এইভাবে 5টা দিন কেটে গেল ওখানে। নীলাশা এখানে অরুদ্ধর সাথে সময়টা খুব ভালোই কাটিয়েছে। সাথে ওদেরকে সায়স্তা করতে পেরে ও খুব খুশি। আর একটা দিন থেকে ওরা বাড়ি ফিরে যাবে। আর এই একটা দিন ওরা নিজেদের মতো করে কাটাতে চায়। বিভোর বা লিজার সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই আজকে সকালবেলা রেডি হচ্ছে ওরা দুজন বাইরে ঘুরতে যাবে বলে। অরুদ্ধ রেডি হয়ে বসে আছে। নীলাশার এখনো হয়নি। নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ ওর অরুদ্ধর দিকে চোখ যেতেই দেখে ও গালে হাত দিয়ে বসে আছে। তা দেখে ও বলে, কি রে, ওভাবে বসে আছিস কেন? বের হবি না? আমি তো রেডি। হ্যাঁ চল। ওটাই তো শুধু হলো ঘোরা আর ঘুরি, এছাড়া তো আর কিছুই হবে না। সবই কপাল। মানে কি পাগলের মতো বকছিস এসব? আর কি হবে? হ্যাঁ তাই তো, আর কি হবে? আর কিছু হওয়ার কি আমার কপালে আছে? দেখ রুদ্ধ, হেয়ালি না করে ক্লিয়ারলি বল তো কি বলতে চাইছিস। আমার মাথা গরম করিস না। কি আর বলবো? বললেই বা কি হবে? রুদ্ধ, এবার সোজা সাপটা বলবি না আমি তোর মাথা ফাটাবো? আরে বলছি। দেখ, আমরা হানিমুনে, কিন্তু লাভটা কি? হ্যাঁ, বিভোর লিজা ওদেরকে নাজেহাল করতে পেরেছি, কিন্তু তাতে কি? আসল জিতটা তো ওদেরই, তাই না? সেটা কিভাবে? দেখ, মানুষ হানিমুনে আসে তো আর শুধু ঘুরতে আসে না, সঙ্গে রোম্যান্সও করতে আসে। আর ওদের সাথে আর যাই হোক না কেন, ওরা রোম্যান্সটা ঠিকই করেছে। তাই ওদের হানিমুনে আসাটাও সার্থক।
আমার কপালে তো আর বউয়ের সাথে রোমাঞ্চ লেখা নেই। আমার হানিমুনে এসে লাভটা কি হলো? কি আর বলবো, সবই কপাল। অরুদ্ধর কথা শুনে নীলাশা কিছুক্ষণ ওর দিকে অদ্ভুত চাহনিতে চেয়ে থেকে বেরিয়ে চলে গেল, কিন্তু কিছু বলল না। এদিকে নীলাশা ভাবে বেরিয়ে যাওয়ার অরুদ্ধ ভাবলো ও হয়তো রাগ করে চলে গেছে, তাই ওর নিজেও আর দেরি না করে পেছনে ছুটতে লাগলো ওকে আটকাতে। নীলু, এই নীলু, আরে বাবা আমি তোর সাথে মজা করেছি, প্লিজ রাগ করিস না। আরে দাঁড়া না রে বাবা, সত্যি বলছি আর কোনোদিন তোর সাথে এরকম মজা করব না, প্লিজ এবারের মতো মাফ করে দে প্লিজ। এই দেখ কান ধরছি। ওই রাস্তার মাঝে এসব কি শুরু করেছিস? কান ছাড় না, আগে বল তুই রাগ করিসনি? না রাগ করিনি। এবার চল, ঘুরতে যাবি না? তারপর ওরা সারাদিন ঘুরে সন্ধ্যার সময় হোটেলে ফিরে আসলো। এসে রুমে ঢোকার আগে নীলাশা এমন ভাব করলো যে ও খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিনতে ভুলে গেছে, কিন্তু ও এখন খুব টায়ার্ড, তাই যেতে পারবে না। আর কালকে তো ওরা চলে যাবে, সো আর কেনার সময়ও পাবে না। তাই ও অরুদ্ধকে বলল জিনিসগুলো আনার জন্য। আর ও তো নীলাশা বলতে পাগল, তাই যখন যা বলবে সেটাই সে করবে বিনা বাক্যে। জিনিসগুলো সে কিনতে বেরিয়ে গেল। ও যেতেই নীলাশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এবারও নিশ্চিন্তে ওর কাজগুলো করতে পারবে, কারণ ও অরুদ্ধকে যা যা আনতে বলেছে তাতে 1.5 ঘন্টার নিচে ফিরতে পারবে না, এটা তো শিওর। আর তার মধ্যে ওর সব কাজও কমপ্লিট হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর অরুদ্ধ ফিরে এসে রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। কিন্তু নীলাশা তো রুমে এসেছে, তাহলে লাইট অফ করে রুমটা অন্ধকার করে রেখেছে কেন? কোথায় ও? রুমে ঢুকে ও নীলাশাকে 2-3 বার ডাকও দিল, কিন্তু কোনো সাড়া না পেয়ে ও দরজা আটকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমের লাইট অন করে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। কারণ বেড সহ পুরো রুমে নানা রকম ফুল দিয়ে সাজানো, আর নীলাশা একটা লাল বেনারসি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে, পুরো পরীর মতো লাগছে ওকে। ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অরুদ্ধকে ওভাবে তাকাতে দেখে নীলাশা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর ধীর পায়ে একদম ওর কাছে গিয়ে দাঁড়ালো। নীলাশা ওর সামনে এসে দাঁড়াতেই ওর হুঁশ হয়। ওকে এভাবে দেখে ওর হার্টটা খুব দ্রুত বিট করছে। ও কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু ও তো নীলাশার সম্মতি ছাড়া কিছুই করতে চায় না। তাই নিজেকে সামলে নিয়ে বলল, ও এসব কি নীলু? ঘরটা এইভাবে সাজিয়েছে? আমি কেন, পছন্দ হয়নি? হ্যাঁ, তা হবে না কেন, খুব পছন্দ হয়েছে, বাট তুই হঠাৎ করে এসব কেন করলি? আর তুই নিজেই বা এমন করে বউয়ের মতো সেজেছিস কেন? অরুদ্ধর কথা শুনে নীলাশা 2 হাতে ওর গলা জড়িয়ে ধরে ওর আরো কাছে গিয়ে বলল, কেন আবার? তোর স্বপ্ন পূরণ করতে। নীলাশা ওর এত কাছে আসায় ওর যেন কথা বলার শক্তি পাচ্ছে না। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমার স্বপ্ন মানে? কোন স্বপ্নের কথা বলছিস তুই? ওটাই, যে হানিমুনে এসে রোমাঞ্চ করার স্বপ্ন। কেন, তুই তো বললি সকালবেলা, মনে নেই? হানিমুনে এসেছিস অথচ রোমান্স করতে পারলি না, খুব আফসোস করছিলি, তাই তো স্বপ্ন পূরণের ব্যবস্থা করছি। নীলাশার কথা শুনে অরুদ্ধ ওকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখ নীলু, আমি তখন মজা করে ওসব বলেছিলাম, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমার এতে কোনো আফসোস হচ্ছে না। তুই যে আমার সাথে আছিস এটাই আমার কাছে অনেক। আমি তো বলেছি আমি কখনোই তোকে এইসব নিয়ে ফোর্স করব না, যতদিন না তুই আমায় মন থেকে মেনে নিতে পারিস। সো রিল্যাক্স, তোকে এভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসতে হবে না। বলে অরুদ্ধ ওখান থেকে চলে আসতে যায়, কিন্তু তার আগেই নীলাশা ওকে আটকে জড়িয়ে ধরে বলে, আমি নিজের মন থেকেই তোকে মেনে নিয়ে তোর কাছে ধরা দিতে চাইছি রুদ্ধ, কোনো রকম জোরাজুরিতে নয়, বিলিভ মি। আমিও চাই তোর মাঝে ডুব দিতে, তোর রঙে নিজেকে রাঙাতে, অতীতের সব খারাপ অধ্যায় ভুলে তোকে নিয়ে বাঁচতে। তুই দিবি না আমায় সেই সুযোগ? নিবি না আমায় আপন করে? নেব। এতদিন যে তোর এই কথাগুলো শোনার অপেক্ষাতেই ছিলাম আমি, আর আজকে যখন সে অপেক্ষা অবসান ঘটলো, তুই নিজেই আমার কাছে ধরা দিলি, তখন তো আর ছাড়ছি না। আজ সব সুদে আসলে উসুল করে নিব। যা অসভ্য কোথাকার, বলে নীলাশা ওর বুকে মুখ লুকালো। ওকে এভাবে লজ্জা পেতে দেখে অরুদ্ধ মুচকি হেসে ওকে কোলে তুলে বেডের দিকে গেল। আজকে সব অশান্তির অবসান ঘটিয়ে ওরা দুজন দুজনকে আপন করে নিল, হারিয়ে গেল ভালোবাসার সাগরে। দেখতে দেখতে সময় যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। এই মনে হচ্ছে সেই দিনই ওদের বিয়ে হলো, অথচ এরই মধ্যে যে কখন 6টা মাস পার হয়ে গেল বুঝতেই পারলো না। আজকে অরুদ্ধ নীলাশার 6 মান্থস অ্যানিভার্সারি। একসাথে অনেক খুশি আনন্দের মধ্যে দিয়ে 6টা মাস পার করলো ওরা। আর এখন ওদের একটাই কামনা, বাকি জীবনটাও যেন এইভাবে একসাথে হাসি আনন্দের মধ্যে কাটিয়ে দিতে পারে। সেই হানিমুন থেকে আসার পর থেকেই খুব ভালোভাবেই চলছে ওদের জীবন। ওদের দুজনের এই অটুট বন্ধন বিভোর লিজা শত চেষ্টাতেও ভাঙতে পারেনি। নীলাশা এখন রেডি হয়ে বসে আছে অরুদ্ধর অপেক্ষায়, কারণ আজকে ওরা বাইরে ঘুরতে যাবে। একটু পরে অরুদ্ধ অফিস থেকে আসলে ওরা একসাথে বেরিয়ে পড়বে।
তারপর সারা বিকেল ঘুরে সন্ধ্যার পর ওরা বাড়ি ফিরে আসে। রাতে ঘুমানোর আগে নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে চুলবেনি করছিল। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে ওকে সযত্নে জড়িয়ে ধরল। তা দেখে নীলাশা মুচকি হাসলো। ও না তাকিয়ে ও বুঝতে পারে যে এটা অরুদ্ধ। ওর ছোঁয়া যে ওর পরিচিত। অরুদ্ধ ওকে জড়িয়ে ধরে এক ধানে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ওভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আজ নতুন দেখছো আমায়। আসলে তোমাকে যতবারই দেখি না কেন মন ভরে না, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, তাই বলে অরুদ্ধ নীলাশার ঘাড়ে ও ঠোঁট ছোঁয়ায়। ও ছোঁয়াতে নীলাশা কেঁপে ওঠে। আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। ও জানে যে অরুদ্ধ এখন ওর সঙ্গ চাইছে, ওকে কাছে পেতে চাইছে। এটা বুঝেই ও যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ের 6 মাস পেরিয়ে গেলেও আজও অরুদ্ধ ওর কাছে আসলে ওর ঠিক সেই প্রথমবারের মতোই অনুভূতি হয়। আজও ওর সেই লজ্জা কমল না। অবশ্য ওর এই লজ্জা পেতে দেখে অরুদ্ধ বেশ ভালোই লাগে। আরো বেশি করে ওকে কাছে পেতে ইচ্ছে করে। কিছুতেই নিজেকে আর সামলাতে পারে না। আজও তার ব্যতিক্রম হলো না। নীলাশাকে ওভাবে লজ্জায় লাল হতে দেখে ও আর নিজেকে সামলাতে পারল না, হারিয়ে গেল ওর মাঝে। আর ওকে ভরিয়ে দিল ভালোবাসার আদরে। হাসপাতালের করিডোরে বসে আছে বিভোর, লিজা। ওরা দুজনেই ডাক্তার দেখাতে এসেছে। দুজনের মুখেই চিন্তার ছাপ, কারণ গত 3 মাস ধরে ওরা বেবির জন্য ট্রাই করছে, বাট ফলাফল শূন্য। এ নিয়ে ওদের চিন্তার শেষ নেই। বিভোর আর ওর বাবা মা তো ধরেই নিয়েছে যে নীলাশার মতো লিজারও কোনো সমস্যা আছে। এই নিয়ে তো বিভোরের মার আফসোসের শেষ থাকছে না। তবে লিজার এখন অন্য কিছু মনে হচ্ছে, যদিও ও কাউকে কিছু বলেনি সেটা, কারণ ও আগে সবটা নিশ্চিতভাবে জানতে চাইছে। তাই আজকে ওরা আবার ডাক্তারের কাছে এসেছে। বিভোর লিজাকে নিয়ে সেই ডাক্তারের কাছে এসেছে যে ডাক্তার গতবার নীলাশা আর ওর টেস্ট করিয়েছিল। পরিচিত ডাক্তার, আর গতবারও খুবই আন্তরিকতার সাথে ওদের দেখেছিল, তাই এবারও ওনার কাছেই আসলো। লিজাও আপত্তি করেনি। অবশেষে ওদের সিরিয়াল পড়লে ওরা ভেতরে যায়। ওকে দেখে ডক্টর জিজ্ঞেস করে, আরে মিস্টার বিভোর যে, তা কি মনে করে এসেছেন আবার, আর সাথে ওটা কে? সব বলছি, তার আগে তো বসি। হ্যাঁ শিওর, প্লিজ সিট। ধন্যবাদ। হ্যাঁ এবার বলুন কি সমস্যা, আর আপনার সাথে ইনি কে? ডক্টর, ও হচ্ছে লিজা, আমার ওয়াইফ। হোয়াট, ইনি আপনার ওয়াইফ? তাহলে নীলাশা ও কোথায়? আপনি তো সবই জানেন ডক্টর, গতবার তো আপনার কাছেই এসেছিলাম নীলাশাকে নিয়ে, আপনার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ খুব ভালো করেই মনে আছে, সেটা কি ভোলা যায়? হ্যাঁ সেই জন্য, আসলে নীলাশা কোনোদিনও মা হতে পারবে না জানার পর আমার বাবা মা কেউই চায়নি যে আমি ওর সঙ্গে সংসার করি। আর কি, আমার ওকে ছাড়তে হয়েছে। শুধুমাত্র এই কারণে ওকে ছেড়ে দিলেন? আচ্ছা, সেটা কি শুধুই আপনার বাবা মার ইচ্ছা নাকি আপনারও মিস্টার বিভোর? দেখুন ডক্টর, সব ছেলেদের মতো আমারও তো ইচ্ছে বাবা ডাক শোনার, বাট ওর জন্য আমি কেন সেটা থেকে বঞ্চিত হব? এটা তো হতে পারে না, তাই না? সমস্যাটা যখন ওর, তখন সেই দায় আমি কেন নিব? হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলছেন। হায় রে নিয়তি। আচ্ছা নীলাশা এখন কোথায় জানেন আপনি, নাকি পরে আর কোনো খোঁজ নেননি? আছে, আমাদের বাড়িতেই আছে। মানে কেন? কারণ আমি ওকে ছেড়ে দেওয়ার পর আমার ভাই ওকে বোকার মতো বিয়ে করে নিয়েছে। বলে নাকি ও ওকে ভালোবাসে, তা আবার ওর মতো একটা মেয়েকে। কতটা বোকা আপনি একবার ভাবুন। ঠিকই বলেছেন, আসলেই খুব বোকা। তবে সেটা যে আসলেই কে সেটা একটু ডাউট আছে। মানে? আর না কিছু না। আচ্ছা ছাড়ুন এসব। তা এবার এটা বলুন তো যে আপনি হঠাৎ আপনার নতুন স্ত্রীকে নিয়ে আমার কাছে কেন আসলেন? আসলে ডক্টর, আমাদের বিয়ে 6 মাস হয়ে গেছে, আর 3 মাস পর থেকেই আমরা বেবি নেওয়ার জন্য ট্রাই করছি, বাট হচ্ছে না। তো সেই জন্য মনে হচ্ছে যে নীলাশার মতো লিজারও কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য এসেছি। আপনি যদি টেস্ট করে দেখতেন। কেন? ওনারও যদি নীলাশার মতো কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওনাকেও ছেড়ে দেবেন? ওনার কথার কোনো উত্তর দিল না বিভোর। তা দেখে উনি হালকা হেসে বলল, যাগে ছাড়ুন সেসব, আপনার ব্যাপার, আপনি যা ভালো মনে হয় করবেন। তবে আমার মনে হচ্ছে এবার আমার সত্যিটা আপনাকে জানানো উচিত। ডক্টরের কথা শুনে লিজা বলে উঠল, কোন সত্যি ডক্টর? হ্যাঁ আপনি কোন সত্যির কথা বলার কথা বলছেন বলুন তো? এইটাই যে আপনার মনে হচ্ছে না যে আপনাদের বেবি হচ্ছে বলে সমস্যাটা এই যে এনার। আসলে সমস্যাটা এনার নয়, সমস্যা হলো কি? ডক্টর থেমে গেলেন কেন? বলুন কি বলতে চান? আসলে মিস্টার বিভোর, সমস্যাটা আপনারই। ডক্টরের কথা শুনে বিভোর যেন 440-এর ভোল্ট খেলো। তবে লিজার মধ্যে খুব একটা উত্তেজনা দেখা যাচ্ছে না, কারণ ওর আগেই মনে হয়েছিল যে এবারেও যখন সমস্যা হচ্ছে তাহলে সমস্যাটা বিভোরের।
আরও খুশিও হয়েছে, কারণ সমস্যাটা ওর নয়। হোয়াট? এসব কি বলছেন আপনি ডক্টর? আমার কেন সমস্যা হতে যাবে? আমি তো গতবার আপনার কাছ থেকেই টেস্ট করিয়েছিলাম, আর আপনিই তো বলেছিলেন আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো নীলাশার, তাহলে আজকে কেন এসে উল্টোপাল্টা কথা বলছেন? উল্টোপাল্টা নয় মিস্টার বিভোর, আমি যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা, তাহলে সেদিন কেন বলেছিলেন যে আমার কোনো সমস্যা নেই? বলেছিলাম কারণ নীলাশা। হ্যাঁ, নীলাশা, যাকে আপনি কখনো মা হতে পারবেন না বলে ছেড়ে দিয়েছেন। আসলে নীলাশার কোনো সমস্যাই নেই, ও মা হতে পারবে, বাট আপনি কখনো বাবা হতে পারবেন না। আর এটা আমি প্রথম আপনাদের দুজনের টেস্ট করেই জেনেছিলাম, এবং নীলাশাকেই আগে জানিয়েছিলাম। আর সবটা জেনে ও আমাকে রিকোয়েস্ট করেছিল সত্যিটা যেন আপনাকে না বলি, তাহলে আপনি সহ্য করতে পারবেন না। তাই দোষটাও নিজের কাঁধে নিয়ে আমাকে দিয়ে আপনাকে এই মিথ্যেটা বলিয়েছিল। আমি অবশ্য প্রথমে রাজি হইনি, কারণ ওর তো কোনো সমস্যা নেই, তাহলে জেনে শুনে কেন ওর দোষ আছে বলবো। কিন্তু ও আমাকে কেঁদে কেটে অনেক রিকোয়েস্ট করেছিল বলে শেষে আমি বাধ্য হয়েছিলাম আপনাকে এটা বলতে। আসলে ও কখনো চায়নি যে আপনি ওর কাছে মাথা নিচু করে থাকুন। আর ও আমাকে এটাও বলেছিল যে ওর দৃঢ় বিশ্বাস আছে আপনার উপর, যে যতই আপনি জানুন যে দোষটা ওর, তবুও নাকি ওকে কখনো ছাড়বেন না। তবে আজকে আপনার কথাগুলো শুনে আমার সেই ধারণা পাল্টে গেল যে মেয়েটা আপনার কথা ভেবে আপনার এত বড় সমস্যাটা নিজের কাঁধে নিল, সে আপনি কিনা ওকে ছেড়ে দিলেন। এটা জানার পর সত্যিটা আপনাকে না জানিয়ে পারলাম না। ডক্টরের কথা শুনে বিভোরের মাথা কাজ করছে না, চোখ দুটি ভীষণ জ্বালা করছে, খুব ইচ্ছে করছে জোরে কাঁদতে। আজকেও নিজের ভুলটা বুঝতে পারছে যে ও কি হারিয়েছে। ও সত্যিই হীরা চিনতে ভুল করেছে। অনেক কষ্টে নিজেকে সামলে ও ওখান থেকে বেরিয়ে আসলো। লিজা ওর পেছন পেছন আসলো খুব খুশি মনে, যদিও সেটা বিভোরকে বুঝতে দিল না। আহারে, বেচারা খুব কষ্ট পাচ্ছে। পাক, তাতে ওর কি? ও তো বিভোরকে ভালোবেসে বিয়ে করেনি যে ওর জন্য দুঃখ পাবে, বরং এর মধ্যে ওর ঠিক করা হয়ে গেছে এবার বিভোরের থেকে ইচ্ছে মতো লুট করে অন্য কারোর সাথে ভেগে যাবে। এদিকে সকালবেলা নীলাশা অরুদ্ধর মার সাথে রান্না শেষ করে টেবিলে খাবার এনে রাখছিল, কিন্তু হঠাৎ করে মাথাটা ভীষণ ঘুরছে। আজ কয়েকদিন ধরেই এমন লাগছে, তবে আজকে একটু বেশিই খারাপ লাগছে। হঠাৎ ও আর ঠিক থাকতে পারল না, মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। নীলাশা যখন পড়ে যাচ্ছিল তখনই অরুদ্ধ নিচে আসছিল, আর নীলাশাকে পড়ে যেতে দেখে ও ছুটে এসে ওকে ধরে ফেলল আর জোরে ওর মাকে ডাকলো। ওর চিৎকার শুনে ওর মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে নীলাশাকে ওভাবে দেখে ভয় পেয়ে ওদের কাছে গেল। ততক্ষণে ওদের চিৎকারে ওর বাবাও বেরিয়ে এসেছে। তারপর অরুদ্ধ ওকে রুমে নিয়ে খাটে শুয়ে মাথায় পানি ঢালতে লাগলো, আর বাবাও ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর ডক্টর এসে ওকে দেখল। কি হয়েছে ডক্টর? ওইভাবে পড়ে গেল কেন? হ্যাঁ, সেটাই তো, হঠাৎ করে কি হলো যেভাবে পড়ে গেল? ওর যে শরীরটা খারাপ সেটা তো আমাকে বলেনি, আর সকাল থেকে আমার সাথে কত কাজ করলো। ওর শরীর খারাপ জানলে কি আমি ওকে দিয়ে কাজ করাতাম? এই মেয়েটাও না ভীষণ চাপা। আরে এত উত্তেজিত হবেন না আপনারা, এটা খুব বড় ব্যাপার নয়। এই সময় এরকম একটু আদ্রু হয়েই থাকে, ইটস নর্মাল। এই সময় মানে কি বলছেন আপনি ডক্টর? কেন, আপনারা এখনো কিছু জানেন না? টেস্ট করাননি? না, আর কিসের টেস্ট করাবো? আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ারলি বলুন। আরে উনি তো প্রেগন্যান্ট, আর এই অবস্থায় একটু আদ্রু শরীর খারাপ হয়, এটা সিরিয়াস কিছু না। ডক্টরের কথা শুনে নীলাশা ছাড়া বাকি সবার চোখ বড় বড় হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আর তখনই ওই সময় ওদের ঘরের সামনে দিয়ে বিভোরের মা যাচ্ছিল। উনিও কথাটা শুনে অবাক হয়ে ভেতরে যায়, ভালোভাবে বোঝার জন্য যে উনি কি বলতে চাইছেন। কি হলো, সবাই এমনভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? ওনার কথা শুনে কেউ কিছু বলার আগেই বিভোরের মা বলে ওঠে, আরে ডাক্তার, এরকম ভুলভাল কথা বললে তো সবাই এভাবে তাকাবেই, তাই না? মানে কি ভুলভাল বললাম আমি? ভুলভাল নয় তো কি, আর ও একটা বন্ধা মেয়ে, ও কি করে প্রেগনেন্ট হবে বলুন তো? হোয়াট, কি বলছেন এইসব? 25 বছর ধরে ডাক্তারি করছি, আমি 100% শিওর যে উনি প্রেগন্যান্ট। কিন্তু ডাক্তার, এটা কি করে সম্ভব? আমরা তো জানি আমার স্ত্রী কখনো মা হতে পারবে না। তাহলে আপনার কথা কিভাবে বিশ্বাস করব বলুন? আরে আমি ঠিক বলছি, তবুও আপনাদের বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারেন। কোনো টেস্ট করে লাভ নেই ডক্টর, আপনি ভুল বকছেন। ও কোনোদিনও মা হতে পারবে না, এটাই সত্যি। আমার ছেলে তো আর ওকে এমনি এমনি ছাড়েনি। উনি কোনো ভুল বলছেন না মা,
উনি যা বলছে সব সত্যি। হঠাৎ কারোর কথা শুনে সবাই পেছন ফিরে দেখে বিভোর আর লিজা। বিভোর বাবা, তুই কি বলছিস এসব? তুই তো সবটা জানিস তাহলে। আর তোরা ডক্টরের কাছ থেকে এলি, তা কি বললো ডক্টর? এই মেয়ের মতো লিজারও সমস্যা আছে, তাই না? আর দেখ এখানে কি নাটক শুরু করেছে, বলে কিনা এই মেয়ে নাকি প্রেগনেন্ট। হ্যাঁ মা, এটাই সত্যি। আর নীলাশা বা লিজা ওদের দুজনেরই কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। আমি বাবা হতে পারবো না কখনো। বিভোরের কথা শুনে ওর মা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, এসব কি বলছিস তুই বাবু? মজা করছিস আমার সাথে, তাই না? মজা নয় মা, আমি সত্যি বলছি। আর নীলাশাও সব সত্যিটা জানে। নীলাশা, ও জানতো যে সমস্যাটা ওর নয়, তোর। হ্যাঁ রুদ্ধ, ও সবটাই জানতো। ও চায়নি সত্যিটা জেনে আমি কষ্ট পাই, সেই জন্য ও দোষটা নিজের কাঁধে নিয়ে আমাকে খুশি রাখতে চাইছিল। আর আমি কি করলাম? সত্যি আমি খুব খারাপ। তুই ঠিকই বলছিলি রুদ্ধ, আমি ওর যোগ্য না। ভালোই হয়েছে তুই ওকে নিজের করে নিয়েছিস। আমি কখনোই ওকে তোর মতো সত্যি ভালোবাসতে পারিনি। পারলে আমায় ক্ষমা করে দিও নীলাশা। না বিভোর, তোমায় আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো আমি তোমায় সেদিনই করে দিয়েছি যেদিন বুঝতে পেরেছি অরুদ্ধ আমার জীবনের সব থেকে বড় পাওয়া, যাকে পেয়ে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে থাকতে পারবো। বিভোরের মাও আজ বুঝতে পারছে যে কি ভুলটাই না করেছে, কিন্তু আজ যে আর ভুলের কোনো সমাধান নেই। এখন শুধুই দিন শেষে আফসোসের নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই নেই। কেটে গেল আরো কয়েকটা বছর। এই কয়েক বছরে বদলেছে অনেক কিছু। পার্কের ভেতরে 2 ছোট ছোট ছেলে মেয়ে একসঙ্গে খেলছে, আর পাশেই তাদের বাবা মা বসে তাদের খুনসুটি দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। জানো নীলু, এখন সত্যিই নিজেকে সম্পূর্ণ মনে হয়। তাই তোমাকে পাওয়ার পর থেকে আমার জীবনটা একদম অন্যরকম হয়ে গেল। একটা সময় তোমাকে না পাওয়ার বেদনায় ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম। কখনো ভাবতে পারিনি আবার তোমাকে ফিরে পাবো। সত্যিই আমি খুব লাকি, কারণ তোমায় পেয়েছি। আমিও তো কখনো ভাবিনি তোমাকে পাবো, তাও এইভাবে। জানো, যখন আমাদের বিয়ে হয়েছিল না, তখনও আমি ঠিক সবটা মেনে নিতে পারছিলাম। শুধু মনে হচ্ছিল যে আদৌ কি আমি কখনো তোমায় মেনে নিতে পারবো, আমাদের সম্পর্কটার কি পরিণতি হবে। আর এখন দেখো, সেই তুমিই আমার সব। আমিও খুব লাকি তোমায় পেয়ে। হ্যাঁ, অতীতের কিছু সময় আমাদের এমন মনে হয় যে আমরা যা চাচ্ছি সেটা পাচ্ছি না, এটা ভেবে আমরা খুব কষ্টও পাই। তবে জানো তো, এখন মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিনি আমাদের কাছ থেকে কিছু নিলে তার থেকে অনেক বেশি কিছু আমাদেরকে ফিরিয়ে দেয়। আর এটা আমি তোমাকে পাওয়ার পর বুঝেছি। সেদিন আমি কিছু হারিয়েছি বলে আজ তোমাকে পেয়েছি, যার জন্য আমি খুব খুশি। আমিও। ওদের কথার মাঝেই বাচ্চা দুটো ওদের কাছে চলে আসে। হ্যাঁ, এতক্ষণ নীলাশা আর অরুদ্ধই কথা বলছিল, আর ছেলে মেয়ে দুটো ওদের, অরণি আর নিহান, ওদের ভালোবাসার অংশ, যাদের ঘিরে ওদের সুখের সংসার। খুব সুখে শান্তিতে আছে ওরা ওদের ছেলে মেয়েদের নিয়ে। খুব ভালোভাবেই চলছে ওদের জীবন, হাসি আনন্দের মধ্যে দিয়ে, ওদের বাচ্চাদের নিয়ে। আর বিভোর আর লিজা, ওরাও ওদের কর্মের শাস্তি পেয়েছে। সব কাজেরই পরিণয় আছে, সেটা ভালো কাজ হোক বা খারাপ, তাই ওরাও পার পায়নি। লিজা বিভোরের কাছ থেকে অনেক টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে সেদিন অন্য একটা ছেলের সাথে চলে যায় এবং 1 মাসের মধ্যে তাকে বিয়ে করে, তার সাথে লন্ডন চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সেই ছেলেটি লিজার কাছ থেকে সকল টাকা পয়সা গহনা নিয়ে লিজাকে একটা নারী পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে ও খুব খারাপ একটা জায়গায় পড়ে যায়, যেখান থেকে ও শত চেষ্টা করেও পালাতে পারেনি। শেষে ও ওদের থেকে শারীরিক মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর লিজার মা, সেও শাস্তি পেয়েছে। লিজা যাওয়ার কিছুদিন আগেই ওর মা হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, কিন্তু লিজা ওনার কথা না ভেবে ওনাকে ফেলে চলে যায়। সেদিন ওনাকে দেখার মতো কেউ ছিল না। তবে এত অন্যায় করার পরও নীলাশা ওনাকে ফেলে দেননি। ওনার মেয়ে ওনাকে না দেখলেও নীলাশা ওনাকে যথেষ্ট সেবা যত্ন করেছিলেন। আর বিভোর সেদিনের পর থেকে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিল, কারোর সাথে কোনো কথা বলে না। প্রতি মুহূর্তে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনায় ভুগছে। আর সবচেয়ে বেশি কষ্ট তখন পেয়েছে যখন অরণি আর নিহানের সাথে অরুদ্ধ খুনসুটি দেখেছে। ওকে বাবা বাবা করা, ওর সাথে হাসি মজা, এসব দেখে ওর কলিজাটা যেন ছেড়ে আসে। ও এখন বুঝতে পারে যে ও কি হারিয়েছে। আজ ওর সামনে ওর ভালোবাসার মানুষ ওরই ভাইয়ের সাথে ছেলে মেয়ে নিয়ে সুখে ঘর সংসার করছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। যদিও নীলাশা আর অরুদ্ধর সাথে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু ও পারেনি। বিভোরের মা বাবা ছেলের এই কষ্ট দেখে প্রতি মুহূর্তে জর্জরিত হয়েছে।
একমাত্র ছেলের এই করুণ দশা মেনে নিতে পারছে না। তবুও নিয়তির লেখন মানতেই তো হবে। আর সব থেকে বড় কথা হলো কর্মফল। যে যেমন কাজ করবে তার পরিণতি সে পাবেই। তবে নীলাশা অরুদ্ধও যে খুব ভালো আছে, এটাই আনন্দের বিষয়। আর এইভাবেই অটুট থাকুক ওদের ভালোবাসার বন্ধন।